হায় রে, মায়ারে দেখার মতন আর কেউ রইল না। বাপ তো মরছে সেই ছোটকালে। মা আর এক বেটারে নিয়ে বিয়া কইরা মায়াটারে ফেলাই রাইখা চলে গেছে। চাচাও দেখে না, দাদির কাছে থাকতো, তাও দাদি আজকে মরল। এখন এই মায়াটারে কে দেখবো? মামি মুনমুন বেগমের মৃত্যুতে দীর্ঘদিন পর নানার বাড়িতে এসেছিলেন আব্দুর রহমান খান। শেষ এই বাড়িতে তিনি এসেছিলেন সেই যুবক বয়সে, আর এখন মধ্যবয়স্ক বলাই চলে। তবে এখানে এসে চারিদিকের পরিস্থিতি অবলোকন হৃদয় ব্যথিত হলো তার। মামাতো ভাই আব্দুর রাজ্জাকের সাথে ছোটবেলায় কি মধুর সম্পর্কই নয় ছিল আব্দুর রহমান খানের, অথচ সেই আব্দুর রাজ্জাক নাকি আর নেই। সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছিলেন সেই 14-15 বছর পূর্বে। তার বউও নাকি অন্যত্র বিয়ে করেছে, আর মেয়েটা এতদিন দাদি অর্থাৎ মুনমুন বেগমের নিকট বড় হলেও এখন তার মৃত্যুতে একা হয়ে পড়েছেন। অথচ এর কিছুই জানতেন না রহমান খান। অবশ্য জানবেন কিভাবে? দীর্ঘদিন ধরে এই বাড়ির সাথে তাদের যোগাযোগ ছিল না কোনো। তার বাবার সাথে জায়গা জমি নিয়ে পারিবারিক কোলাহলে এই বাড়ির সাথে তাদের সম্পর্ক অবনতি ঘটেছিল বহু বছর পূর্বে। তবে এত বছর পর হঠাৎ মামির মৃত্যুর সংবাদটা শুনে আর বাড়িতে বসে থাকতে পারেননি তিনি। ছুটে এসেছেন এখানে। এই মামি একদিন কত আদর যত্ন করেছিলেন তাদের। ছোটবেলায় এই বাড়িতে এলে ভালো মন্দ খাইয়েছেন। তপ্ত নিঃশ্বাস ফেললেন আব্দুর রহমান খান। ঘাড় ঘুরিয়ে তাকালেন আব্দুল রাজ্জাক অর্থাৎ তার মামাতো ভাইয়ের মেয়েটার দিকে। অল্প বয়সী এক তরুণী সে। বয়স আর কতই বা হবে, এই 19 কিংবা 20, বা তার অল্প কিছু বেশি। মেয়েটা কেমন নিতর হয়ে বসে রয়েছে। কাঁদতে কাঁদতে তার চোখ মুখ ফুলে গেছে। ফর্সা মুখশ্রী ইতিমধ্যেই রক্তিম বর্ণ ধারণ করেছে। নরম কোমল গাল দুটো বেয়ে এখনো গড়িয়ে পড়ছে অশ্রুধারা, তবে কোনো কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে না। আব্দুর রহমান খানের মায়া লাগলো মেয়েটাকে দেখে। তারও তো এমন 3টে সন্তান রয়েছে, আজ এই মেয়েটির স্থানে যদি তার সন্তানরা থাকতো। তাছাড়া মেয়েটি প্রাপ্তবয়স্ক, গ্রামে একা ফেলে রেখে গেলে যদি বিপদ আপদ কিছু ঘটে। এমনি বর্তমান দুনিয়া ভালো নয়। মেয়ে মানুষ দেখলে লোলুপ দৃষ্টি নিক্ষেপ করা পুরুষদের অভাব নেই। সেখানে যদি আরও হয় অল্প বয়সী একটা মেয়ে মানুষ, তার তো কম নেই, যথেষ্ট অর্থ সম্পদ রয়েছে। তার দ্বারা এমন বাড়তি 2-1 চালানো কোনো ব্যাপারই না। আর তিনি এখানে এসে যতদূর জেনেছেন, তার অন্যান্য মামাতো ভাইয়েরা এই মেয়েটির প্রতি তেমন যত্নশীল নয়। এই ভাইয়ের মেয়ে হিসেবে কর্তব্য পালনে মাসে মাসে কিছু টাকা পাঠায়, এই যা। অর্থাৎ তারা কেউ এই মেয়েটাকে নিজেদের কাছে নিতে ইচ্ছুক নন, আর নিলেও হয়তো ভালো রাখবে না। আব্দুর রহমান খান সিদ্ধান্ত নিলেন মেয়েটাকে তিনি নিজের সাথে নিয়ে যাবেন আর বাড়িতে রাখবেন। তার তিনি সন্তানকে যেমন মানুষ করেছেন, তেমনি এই মেয়েটাকেও তিনি নিজ সন্তানের মতো মানুষ করবেন। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন আব্দুর রহমান খান। এগিয়ে গেলেন মেয়েটির দিকে, তার মাথায় হাত রেখে শুধালেন, তোমার নাম কি মা? মেয়েটি অশ্রুসিক্ত নয়নজোড়া তুলে তাকালো আব্দুর রহমান খানের দিকে। ভেজা ফ্যাঁসে গলায় জবাব দিল, ত্রয়ী, তাসফিয়া ত্রয়ী। আব্দুর রহমান খান আর জিজ্ঞাসা করলেন না কিছু। এই অবস্থায় মেয়েটাকে আর কিছু জিজ্ঞাসা করা বোধহয় ঠিক হবে না। পরম যত্নে তিনি হাত বুলিয়ে দিতে শুরু করলেন মেয়েটির মাথায়। সূর্যের আলোয় উদ্ভাসিত দিন, অম্বরে স্থান করে নিয়েছে ঝলমলে সোনালি সূর্যটা। ত্রয়ী দাঁড়িয়ে রয়েছে একটি সুবিশাল বাড়ির সম্মুখে। এটি নাকি আব্দুর রহমান খানের বাড়ি। ইট সিমেন্ট দ্বারা তৈরি সুসজ্জিত ভবন, সুন্দর কারুকার্য খচিত বাড়ির দেওয়ালগুলো। সামনে আবার একটি সুন্দর ফুলের বাগানও রয়েছে। নানান ধরনের ফুলের গাছ লাগানো সেখানে। কিছু কিছু গাছে রং বেরঙের ফুলও দেখা যাচ্ছে। ত্রয়ী চোখ বড় বড় করে তাকায় চারিদিকে। এত বড় বিল্ডিং, এমন সুসজ্জিত বাড়ি আগে কখনো দেখেনি সে। অবশ্য দেখবে কিভাবে? সে ছোট্টবেলা থেকে তো সে দাদির সাথে গ্রামে থাকতো। কখনো গ্রামের গণ্ডি পেরিয়ে বের হওয়া হয়নি, দেখা হয়নি শহরের বড় বড় ভবন ইমারত, চলা হয়নি কোলাহলপূর্ণ এই শহরের বুকে। আজও আসার ইচ্ছে ছিল না এই শহরে, কিন্তু ভাগ্য নিয়ে এলো।
ত্রয়ীর দাদি মারা গিয়েছে আজ 4 দিন। গ্রামের বাড়িতে ছোট্ট করে তার নামে একটি মিলাদ অনুষ্ঠানে পরপরই রহমান খানের সাথে করে তাকে এখানে নিয়ে এসেছেন। ত্রয়ীর এই প্রায় অপরিচিত লোকটার সাথে এখানে আসার ইচ্ছে ছিল না কোনো। সে খুব করে চেয়েছিল তাকে তার কোনো চাচার সাথে করে নিয়ে যাক, কিন্তু তার কোনো চাচাই একটা বারের জন্য হলেও তাকে সাথে করে নেওয়ার কথা বলেনি। মুনমুন বেগমের আত্মার শান্তির জন্য মিলাদ পড়িয়ে যে যার মতো করে চলে গেছে। একটা বাড়ির জন্য তার খোঁজ নেননি। দুইটা চাচা ত্রয়ীর, হয়তো তারা আগেও কখনো তার তেমন খোঁজ খবর নেননি, কিন্তু অল্প হলেও পরিচিতি তো। মাঝে মাঝে মুনমুন বেগমের সাথে দেখা করতে গ্রামে আসতো, তখন ত্রয়ীর সাথেও দেখা হতো। আর রহমান খান তো প্রায় অপরিচিত। এমন অপরিচিত একজন লোককে বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল মেয়েটার। মন কিছুতেই সায় দিচ্ছিল না তার সাথে আসার, কিন্তু না এসেও যে তার কোনো উপায় নেই। তার যে আর যাওয়ার কোনো জায়গা নেই। শেষ পর্যন্ত জীবনটা ভাগ্যের উপর ছেড়ে দিয়ে আব্দুর রহমান খানের সাথে এখানে চলে এলো সে। তার জীবনের ছোট্টবেলা থেকে যা ঘটেছে সবই তো খারাপ, এরপর না হয় আরেকটু খারাপ কিছু ঘটবে। মাঝে মাঝে ত্রয়ীর নিজের ভাগ্যের উপর ভীষণ রাগ লাগে। তার ভাগ্যটা এমন কেন হলো? তার ভাগ্যটা যদি আর 5টা মানুষের মতো সুন্দর স্বাভাবিক হতো, তারও যদি বাবা মা ভাই বোন থাকতো, সুন্দর একটা পরিবার থাকতো, তবে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত? ত্রয়ীর ভাবনার মধ্যে রহমান খান হাত উঠালেন, চাপলেন বাড়ির কলিং বেলটা। প্রায় সাথে সাথেই দরজাটা খুলে গেল। চোখের সম্মুখে দৃশ্যমান হলো এক কিশোরী, 14 কিংবা 15 বছর বয়স হবে হয়তো তার। আব্দুর রহমান খানকে দেখেই ওষ্ঠ প্রসারিত করল কিশোরী। উৎফুল্ল হয়ে বলল, বাবা তুমি এসেছো, আমি আর আপু। এটুকু বলতে বলতে থেমে গেল সে। ত্রয়ীকে দেখে বোধহয় অবাক হলো, কপাল কুঁচকে শুধালো, উনি কে বাবা? আব্দুর রহমান খান একবার তাকালেন ত্রয়ীর দিকে, অতঃপর গৃহের ভিতরে পা বাড়াতে বাড়াতে বললেন, বাড়ির সবাইকে ডাকো পন্না, তারপর বলছি। পন্না নামক মেয়েটা ছুটে গেল ভিতরে, গলা উঁচিয়ে ডাকলো, মা, মা, আপু কোথাও তোমরা? বাবা এসেছেন, ডাকছেন তোমাদের, তাড়াতাড়ি এসো। ত্রয়ী ততক্ষণে ভিতরে চলে এসেছে। আব্দুর রহমান খান বসলেন বসার কক্ষের সোফায়। একটু বাদে সেখানে এসে উপস্থিত হলেন আব্দুর রহমান খানের বড় মেয়ে রিমা এবং তার স্ত্রী ফাহিমিদা বেগম। সবার দৃষ্টি ত্রয়ীর দিকে, তবে কেউ কোনো প্রশ্ন করার পূর্বেই আব্দুর রহমান খান নিজ থেকেই বললেন, অক্রয়ী আমার মামাতো বোন আব্দুর রাজ্জাকের মেয়ে, ও আজ থেকে আমাদের সাথেই থাকবে। ফাহমিদা বেগম ভুরু কুঁচকালেন, কপালে ভাঁজ ফেলে বললেন, কেন, আর বাবা মা? দীর্ঘশ্বাস ফেললেন আব্দুর রহমান খান, একটু সময় নিয়ে বললেন, কেউ নেই ওর বাবা ছোটবেলাতে সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছে। মা অন্যত্র বিয়ে করে চলে গেছে, দাদির কাছে থাকতো। সেও সেদিন এই পৃথিবীর মায়া ত্যাগ করে পরকালে পাড়ি জমালেন। এখন আর ওর যাওয়ার মতো কোনো স্থান নেই, তাই আমার সাথে নিয়ে এসেছি। সব কথা শুনে ত্রয়ীর প্রতি মায়া লাগলো ফাহমিদা বেগমের। স্ত্রীর পানে তাকিয়ে তিনি বললেন, তা বেশ করেছো, ও আজ থেকে আমাদের সাথেই থাকবে। পরপর গলা উঁচালেন তিনি, কণ্ঠ বাড়িয়ে বললেন, লথিফ, লথিফ, পণ্যার পাশের ঘরটা পরিষ্কার করে দিত। তোই আজ থেকে ওখানেই থাকবে। ফাহমিদা বেগম এগিয়ে এলেন ত্রয়ীর দিকে, আলতোভাবে মেয়েটার গালে হাত রেখে বললেন, কি বলেছে তোমার বাবা মা নেই? আমরা আছি তো, আজ থেকে আমাদেরই তুমি তোমার বাবা মা ভাববে, ঠিক আছে? ত্রয়ী চোখ তুলে তাকালেন ফাহমিদা বেগমের দিকে। ছলছল করে উঠল তার চোখ জোড়া। এইভাবে তাকে কেউ কখনো বলেনি। যাক, জীবনে এখানে আসার সিদ্ধান্ত নিয়ে হয়তো সে ভালোই করেছে। পাতানো হোক, তবুও বাবা মা তো পেয়েছে। ফাহমিদা বেগমের ওষ্ঠ প্রসারিত করে মিষ্টি হাসলেন। মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, তোমার সাথে পরে অনেক গল্প করব। আপাতত চুলোয় রান্না বসিয়ে এসেছি তো। তাছাড়া তুমি অনেকটা পথ জার্নি করে এসেছো, ফ্রেশ হয়ে বিশ্রাম নাও এখন। এইটুকু বলে ফাহমিদা বেগম পাশ ফিরে তাকালেন পর্ণার দিকে, আদেশ দিয়ে বললেন, ওর রুম তো এখনো পরিষ্কার করা হয়নি, ওকে তুই তোর রুমে নিয়ে যা।
সেখানে ফ্রেশ হয়ে বিশ্রাম নিক। পর্ণা খুশি হলো। উৎফুল্ল ভঙ্গিতে সে এগিয়ে এসে ধরল ত্রয়ীর এক হাত, টেনে তার কক্ষের দিকে নিয়ে যেতে যেতে বলল, ভালোই হলো তুমি আমার পাশের রুমে থাকবে, আমরা সারাদিন অনেক গল্প করব, ঠিক আছে? ত্রয়ী বলল না কিছুই, শুধু উপর নিচ মাথা নাড়ালো হালকাভাবে। তবে তার এই আগমনকে সবাই ভালোভাবে নিলেও ভালোভাবে নিতে পারল না রিমা। বিরক্ত হলো সে, চোখ মুখ কুঁচকে বিড়বিড়িয়ে বলল, যত সব উটকো ঝামেলা। আর বাবা মায়েরও তাদের নিয়ে আধিক্যতার শেষ নেই। আকাশে সূর্যটা তার তেজ কমিয়ে দিয়েছে, একদিকে ঢলে পড়ে জানান দিচ্ছে বিকেলের। ত্রয়ী চুপচাপ বসে রয়েছে পর্ণার কক্ষে। তার কক্ষ পরিষ্কার করা হলেও পর্ণা তাকে যেতে দেয়নি এখনো। চঞ্চল প্রাণবন্ত উচ্ছ্বাস এক কিশোরী পর্ণা, সারাদিন যার এদিক ওদিক ছোটাছুটি লেগেই থাকে। আর ত্রয়ী ভদ্র, স্বল্পভাষী এবং ভীত একটি মেয়ে। বাবা মা না থাকা এবং অন্যের কাছে বড় হওয়ায় ছেলে মেয়েদের ক্ষেত্রে কখনো দেখা যায় বেঁকে যেতে, আবার কখনো দেখা যায় একটু বোকাশোকা ভীত হয়ে গড়ে উঠতে। ত্রয়ী হয়েছে সেই পরেরটা, বোকাশোকা ভীত। সারা জীবন দাদির আঁচলের নিচে থাকতে থাকতে বাহিরের দুনিয়াটা একটু কমই চিনেছে সে। আর মুনমুন বেগমও সবসময় মেয়েটাকে আগলে রেখেছেন। বাবা মাহীন মেয়েটার একটু বেশি যত্ন নিয়েছেন তিনি। ত্রয়ীর বসে থাকার মধ্যে তার দিকে ছুটে এলো পর্ণা, চঞ্চল কণ্ঠে বলল, চলো না আমরা ছাদে যাই, আমাদের ছাদটা তোমাকে ঘুরিয়ে দেখাই। ছাদে এখন? ত্রয়ী কথাটা সম্পূর্ণ করার পূর্বেই তার হাত ধরে হাঁটা ধরল পর্ণা। ত্রয়ী আর বারণ করল না, পা চালালো মেয়েটার পিছু পিছু। স্বল্প সময়ের মধ্যেই ছাদে পৌঁছালো তারা দুজন। কিন্তু ছাদের দরজা দিয়ে ঢুকতেই পর্ণা দাঁড়িয়ে পড়ল, ব্যস্ত স্বরে বলল, দাঁড়াও, মায়ের মোবাইলটা নিয়ে আসি, ছাদে ঘুরতে ঘুরতে ছবি তুলবো আমরা। তারার পর্ণা শুনল না ত্রয়ীর কথা, পিছন ঘুরে ছুট লাগালো নিচের দিকে। ছোট্ট একটা নিঃশ্বাস ছাড়ল ত্রয়ী, ঘাড় ঘুরিয়ে চোখ বোলাতে শুরু করলো আশেপাশে। চারিদিকে কত বড় বড় বিল্ডিং। ত্রয়ী এগিয়ে গিয়ে দাঁড়ালো ছাদের এক পাশে, নিচে ঝুঁকে দেখতে শুরু করলো ব্যস্ত শহরটা। কত মানুষ চারিদিকে, কত শত গাড়ি। গাড়িগুলো কেমন সাই সাই করে ছুটছে এদিক থেকে ওদিক। ত্রয়ী নিচের দিকে দেখতে দেখতে আরেকটু ঝুঁকে গেল। ঠিক তখনই টান পড়ল তার এক হাতে। হকচকিয়ে উঠল মেয়েটা, তড়িৎ গতিতে তাকালো পিছন ঘুরে। তবে আকস্মিক টানে নিজের শরীরের ভারসাম্য হারালো সে। ফলস্বরূপ মুখ থুবড়ে পড়ল সম্মুখে থাকা ব্যক্তিটির গায়ের উপর। আর তারপর দুজনে মিলে ছাদের মেঝেতে পড়তে ত্রয়ীর মাথাটাকে আঘাত করলো ব্যক্তিটির থুতনিতে। সাথে সাথে মাথাটা ঝিমঝিম করে উঠল মেয়েটার। চারপাশটা কেমন ঘুরে উঠল। এই থুতনি নাকি আরো কিছু? ত্রয়ীর মনে হলো থুতনি নয়, বরং লোহার আতুর দ্বারা কেউ তার মাথায় আঘাত করেছে। মেয়েটা নিজের চোখ দুটো বন্ধ করে নিল, সামলে ওঠার চেষ্টা করলো নিজেকে। কিন্তু পুরোপুরি সামলে ওঠার পূর্বে ভেসে এলো শক্তপোক্ত প্রৌঢ়শালীর এক কণ্ঠস্বর। গম্ভীর কণ্ঠে সে বলল, আমার শরীরটা নরম কোমল মাখনের মতো লাগছে। সারা জীবন এখানে এভাবে পড়ে থাকতে ইচ্ছে হচ্ছে নাকি? থামলো লোকটা, দম নিয়ে ফের বলল, শরীর নাকি বালির বস্তা? পুরুষ মানুষের গায়ের উপরে উল্টে পড়ে তারপর উঠে দাঁড়াতে কষ্ট হয়। ত্রয়ী লজ্জা বোধ করলো। লোকটা তাকে কি বলল? বালির বস্তা? সে তো খুব বেশি মোটা নয়, যতটুকু স্বাস্থ্য রয়েছে একদম ঠিকঠাক। আবার পুরুষ মানুষের গায়ে পড়া নিয়েও কি সব বলল? সে কি ইচ্ছে করে এই লোকের গায়ে পড়েছে নাকি? লোকটা হঠাৎ তার হাত টেনে ধরল বলেই তো পড়ল। দ্রুত মেয়েটা উঠে দাঁড়ালো অপরিচিত মানুষটার উপর থেকে। এলোমেলো দৃষ্টি ফেলে দুঃখিত বা কিছু বলবে তার আগেই লোকটা হন হন করে হাঁটা ধরল নিচের দিকে। যেতে যেতে আবার গলা উঁচিয়ে বলল, মা মা, বাড়িতে এইসব উদ্ভট প্রাণীদের ঢুকতে দিয়েছে কে? এরা নিজেরাও মরবে, অন্যদেরও মারবে। ত্রয়ী ঈষৎ ফরকালো। লোকটা কি উদ্ভট প্রাণী তাকে বলল? কেন বলল? সে কি এমন করেছে? মনের মধ্যে প্রশ্নগুলোর উদয় ঘটলেও ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব ভেবে আর সময় নষ্ট করলো না মেয়েটা। ছুট লাগালো নিচের দিকে। নিচে বসার কক্ষে ইতিমধ্যে জমায়েত ঘটিয়েছে বাড়ির সবাই।
ত্রয়ী গিয়ে কাচুমাচু হয়ে দাঁড়ালো এক কোণে। অপরিচিত লোকটা ত্রয়ীর দিকে আঙুল তাক করলো। রুক্ষ কণ্ঠে ফাহমিদা বেগমকে শুধালো, মা, এই উদ্ভট প্রাণীটাকে আমাদের বাড়িতে কে ঢুকতে দিয়েছে? এটা এই বাড়িতে এলো কিভাবে? ফাহমিদা বেগম উত্তর দেবেন তার আগেই রহমান খান বললেন, ঠিকভাবে কথা বলো শীর্ষ। সম্পর্কে ও তোমার বোন হয়। বোন? হ্যাঁ, আমার মামাতো ভাইয়ের মেয়ে। ও বাবা মা কেউ নেই, তাই আমার সাথে নিয়ে এসেছি। ও এখন থেকে এখানেই থাকবে। শীর্ষ একবার তাকালো ত্রয়ীর দিকে, কপালে ভাঁজ ফেলে বলল, বাবা মা নেই বলে নিজেও ছাদে মরতে গিয়েছিলে নাকি? শিষ্যের কথা শুনে অবাক হলো সবাই। ত্রয়ী নিজেও অবাক হয়েছে। সে আবার কখন ছাদে মরতে গেল? এতক্ষণে সে এইটুকু বুঝে গিয়েছে এই লোক রহমান খানের পুত্র। কিন্তু লোকটা কি সব বলছে? মাথা খারাপ হয়েছে নাকি? ত্রয়ীর অবাকতার মধ্যে রহমান খান তাকালেন তার দিকে, নরম স্বরে বললেন, শীর্ষ কি বলছে? তুমি সত্যি ছাদে এমন কিছু করতে গিয়েছে? না চাচা। শীর্ষ চোখ ছোট ছোট করে তাকালো ত্রয়ীর দিকে, কপাল কুঁচকে শুধালো, তাহলে ছাদের কোণে গিয়ে নিচে ঝুঁকে ঝুঁকে কি করছিলি? ত্রয়ী আমতা আমতা শুরু করলো, মিনমিনে কণ্ঠে জবাব দিল, নিচের গাড়িগুলো দেখছিলাম। গ্রামে একসাথে এত গাড়ি, এত মানুষ, এত বড় বড় বিল্ডিং কখনো দেখিনি তো, তাই। শীর্ষ অবাক না হয়ে পারল না। আজকালকার সময়ে এমন কোনো মানুষ আছে যে গাড়ি বড় বিল্ডিং দেখেনি? তারপর না হয় সে মেনে নিল এইসব কিছুই এই মেয়েটা দেখেনি, তাই বলে এইভাবে ঝুঁকে ঝুঁকে দেখবে? শীর্ষ কিছু বলতে গিয়েও থেমে গেল। এই মেয়ে মরুক না বাঁচুক তাদের তার কি? একবার মনে হয়েছে মেয়েটা মরতে গিয়েছে, সে বাঁচিয়ে নিয়েছে, ব্যাস, তার কর্তব্য শেষ। এখন যা খুশি করুক তো। শীর্ষ পিছন ঘুরে নিজের কক্ষের দিকে পা বাড়ালো। যেতে যেতে গলা উঁচিয়ে বলল, টেবিলে খাবার দাও মা, আমি ফ্রেশ হয়ে আসছি। দুপুরে খাবার এখনো খাওয়া হয়নি। মজলিস ভাঙলো ওখানে। রহমান খান ত্রয়ীর মাথায় আলতোভাবে হাত বুলিয়ে চলে গেলেন নিজ কক্ষে। ফাহমিদা বেগম গেলেন ছেলের জন্য খাবারের ব্যবস্থা করতে। আর পন্না ত্রয়ীর হাত টেনে আবারও পা বাড়ালো ছাদের দিকে। শীর্ষ এসে সোজা ঢুকলো ওয়াশরুমে। শরীরে জড়ানো জামরাঙা শার্টটা খুলে ফেললো মেঝেতে। মুহূর্তেই দৃশ্যমান হলো তার ফর্সা পেটানো দেহটা। হাত দ্বারা ঝর্ণাটা ছেড়ে সে দাঁড়ালো তার নিচে। প্রায় সাথে সাথে বৃষ্টির ন্যায় ঝর্ণা থেকে অনাগত পানির বিন্দুরা স্পর্শ করলো তার চুল, তার ঠোঁট, তার থুতনি, বেয়ে নগ্ন দেহকে। ঝর্ণার পানির দপটে শীর্ষের কিঞ্চিত লম্বা কালো চুলগুলো গড়িয়ে পড়ল তার ললাট বেয়ে চোখের উপরে। বিরক্ত হলো সে, হাত উঁচিয়ে চুলগুলো ঠেলে দিল পিছনের দিকে। অতঃপর সেই হাতটায় দেওয়ালের উপর রেখে কিছুটা কাঁধ বাঁকিয়ে দাঁড়ালো। ফলস্বরূপ তার মেদহীন পেটে ভাঁজ পড়ল গুটি কয়েক। সেই ভাঁজকে কোমলভাবে স্পর্শ করে পানি বিন্দুগুলো গড়িয়ে পড়তে শুরু করলো অঝোর ধারায়। গোসল শেষে আগে থেকেই ওয়াশরুমে থাকা শুভ্ররঙা তোয়ালেটা কোমরে জড়িয়ে নিল শীর্ষ। ভেজা চুলগুলো ঝাড়তে ঝাড়তে বেরিয়ে এলো বাহিরে। গিয়ে দাঁড়ালো ড্রেসিং টেবিলের সামনে। হাত দ্বারাই মুখটা মুছতে গিয়ে চমকে উঠল সে। থুতনির কাজটাই ফুলে উঠেছে, হাত ছোঁয়ালে ব্যথাও লাগছে বেশ। এই নিশ্চয়ই ওই মেয়েটা যখন তার গায়ের উপরে পড়েছিল তখনকার ব্যথা। দাঁতে দাঁত চাপলো শীর্ষ, বিড়বিড়িয়ে বলল, বলের বস্তা একটা। চারিদিকে নীরব নিস্তব্ধতা বিরাজমান। ঘড়ির কাঁটায় টিকটিক ধ্বনি তুলে জানান দিচ্ছে রাত প্রায় 1টা। খান বাড়ির সবাই বোধহয় এই মুহূর্তে নিদ্রার রাজ্যে পাড়ি জমিয়েছে সগৌরবে। আর শীর্ষ বাড়ি ফিরল কেবল। নিজের কাছে থাকা বাড়ির ডুপ্লিকেট চাবি দ্বারা দরজা খুলে ঢুকলো সে ভিতরে। ফের দরজাটা আটকে দিয়ে পিছন ঘুরতেই প্যান্টের পকেটে থাকা মোবাইলটা বেজে উঠল। শীর্ষ পকেট থেকে মোবাইল বের করে নাম্বারটা দেখে নিল একবার, অতঃপর কলটা রিসিভ করে মোবাইলটা কানের কাছে ধরে বলল, হ্যাঁ আলভি বল। ওপাশ থেকে কি বলল শোনা গেল না, তবে শীর্ষ সামনের দিকে পা চালাতে চালাতে বলল, ওর 2 গালে মোট 6টা থাপ্পড় লাগাবি। তারপর নাকটা টিপে ধরে রাখবি যতক্ষণ না ও নিঃশ্বাস নেওয়ার জন্য ছটফট করে। তারপরে যদি ও মুখ না খুলে তাহলে ওর মেইন বাটের দিকে বন্দুক তাক করে হুমকি দিবি ভবিষ্যৎ অন্ধকার করে দেওয়ার। আর এরপরে যদি ও মুখ না খোলে তাহলে। থামলো শিষ্য, কটমট করে বলল,
তাহলে আমি তোর ভবিষ্যৎ অন্ধকার করে দেব। কথাগুলো বলতে বলতে পাজরা থমকে গেল তার। আশেপাশে কোথাও থেকে কান্নার শব্দ ভেসে এলো যেন। শিষ্যের কপালে ভাঁজ পড়ল। কিছুটা ব্যস্ত কণ্ঠে সে বলল, রাখতো, তোর সাথে পরে কথা বলছি। কলটা কেটে দিল শিষ্য। তাকালো আশেপাশে। কান্নার শব্দ অনুসরণ করে গিয়ে দাঁড়ালো একটি কক্ষের সম্মুখে। ভুরু কুঁচকে এলো তার। এই কক্ষে আবার কে থাকে? রিমা আর পর্ণার কক্ষ তো এটা নয়। তবে কি এখানে ওই নতুন মেয়েটা থাকে? হবে হয়তো। কিন্তু সেইভাবে কাঁদছে কেন? কি হয়েছে তার? যা হয় হোক তো, চুলোই যাক। ওই মেয়ে তাতে তার কি? শিষ্য পা বাড়ালো চলে যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু 2 কদম এগোতে পাজরা থেমে গেল তার। মস্তিষ্ক এখান থেকে তাকে চলে যাওয়ার বার্তা দিলেও হৃদয় মানল না তা। মানবতার খাতিরে হলেও তার জানা উচিত মেয়েটার কি হয়েছে। তপ্ত নিঃশ্বাস ফেলল শীর্ষ। আবার ফিরে এলো ত্রয়ীর কক্ষের সম্মুখে। হাত উছিয়ে টোকা দিল বন্ধ দরজায়। সাথে আবার মৃদু কণ্ঠে ডাকলো, এই বাড়ির বস্তা, দরজা খোল। স্বল্প সময়ের ব্যবধানে দরজাটা খুলে গেল। শীর্ষ তাকালো ত্রয়ীর দিকে। গোল গোল চেহারার দারুণ এক কন্যা সে। গায়ের রংটা ফর্সা, তবে তার মতো সাদা ফর্সা নয়, হলদেটে ফর্সা। স্বাস্থ্যের সাথে উচ্চতাটাও মানানসই। মেয়েটিকে দেখলে এক বাক্যে যে কেউ বলে দেবে সুন্দরী। চেহারাটাতেও কেমন একটা আলাদা মায়াবী ভাব বিদ্যমান। তবে এই মুহূর্তে কেঁদে কেঁদে মেয়েটির চোখ মুখ ফুলে নাকটা কেমন লাল হয়ে উঠেছে। ত্রয়ীর এই রূপে যেন আরো মায়াবী লাগলো শিষ্যর নিকট। কেমন এক অনুভূতি হানা দিল তার হৃদয় জুড়ে। বুকের ভিতরটায় কাঁপন ধরল। অদ্ভুত অপরিচিত এক অনুভূতির আভাস পেল সে। শীর্ষ দৃষ্টি নামিয়ে নিল। থমথমে কণ্ঠে প্রশ্ন করল, কাঁদছিলি কেন? ত্রয়ী এলোমেলো দৃষ্টি ফেলল। আমতামতা করে বলল, এমনি। এমনি এমনি কেউ কাঁদে? না মানে দাদির কথা ভীষণ মনে পড়ছিল তাই। ও আচ্ছা, তাহলে আবার গিয়ে কান্না শুরু কর। শুভকামনা রইল। কথাটা বলে পিছন ঘুরে পা বাড়ালো শিষ্য। ত্রয়ী একটু তাড়াহুড়ো করলো। প্রায় সাথে সাথেই ডাকলো, শুনছেন? শীর্ষ থমকে দাঁড়ালো। ফের পেছন ঘুরে বলল, কিছু বলবি? ত্রয়ী দৃষ্টি নত করলো। কিছুটা ইতস্তত করে বলল, আমি না একা ঘুমোতে পারি না, ভয় লাগে আমার। আসলে ছোটবেলা থেকে দাদির কাছে ঘুমিয়েছি তো। তাহলে এখন কি করব? আমি তোর কাছে ঘুমোবো? আয়, দুজনে গলাগলি বেঁধে বিছানায় শুয়ে পড়ি, তারপর বাড়ির লোকের কাছে কট খেয়ে তোকে বিয়ে করে ফেলি। চত্ব সব ভাওতাবাজি। যা গিয়ে আবার কান্না শুরু কর। ত্রয়ী হতবাক হয়ে তাকালো শীর্ষর দিকে। সে শুধু বলেছিল একা ঘুমাতে পারে না, ভয় লাগে তার। সে ভেবেছিল এই কথা বললে শীর্ষ হয়তো পর্ণাকে বা কাউকে তার কাছে পাঠাবে। কিন্তু এই লোক তার কথাকে কোথায় নিয়ে গেল? বিয়ে, গলাগলি, আবার কট খাওয়া। সে বলল ঢাকা, আর এই লোক নিয়ে গেল দিল্লি। ত্রয়ীর ভাবনার মধ্যে আবার মুখ খুলল শীর্ষ। কপালে ভাঁজ ফেলে শুধালো, তোর নাম কি? ত্রয়ী। তোরই? অনেক কষ্টে নামটা উচ্চারণ করলো শীর্ষ। নাক মুখ কুচকে বলল, এই নাম কে রেখেছে তোর? বালের নাম। নিজের নাম সম্পর্কে এমন কুরুচিপূর্ণ মন্তব্য মানতে পারল না ত্রয়ী। হৃদয় বিদ্রোহ করলো তার, কিন্তু সাহসের অভাবে সে বিদ্রোহ কণ্ঠে ধারণ করতে সক্ষম হলো না সে। বরং মিনমিনে করে জবাব দিল, বাবা রেখেছিল। কি দাঁত ভাঙা নাম! তোর বাপ এটা খুঁজে পেয়েছিল কোথায়? জানি না। জানতেও হবে না আর, তোর নাম বালির বস্তাই ঠিক আছে। কিন্তু এইটুকু বলেই তাকে থামিয়ে দিল শীর্ষ। নিজের কক্ষের দিকে যেতে যেতে বলল, তুই মন খুলে কাঁদতে থাক, আমি ঘুমাই গিয়ে। অম্বরের সোনালি সূর্যটা উকি দিয়েছে। রাতে আধার কেটে উজ্জ্বল আলোয় ভরে উঠতে শুরু করেছে প্রকৃতি। ফাহমিদা বেগম এই ভোরে উঠেই নাস্তা তৈরির কাজে লেগে পড়েছেন। আগে একটা মেয়ে ছিল তাদের বাসায় কাজ করত। 1-1.5 মাস পূর্বেই তার বিয়ে হয়ে যাওয়ায় কাজ ছেড়ে দিয়েছে। এখন একা হাতেই তাকে সবটা সামলাতে হয়। 8টার দিকে আবার রহমান খান এবং শীর্ষ দুজনেই বেরিয়ে পড়বে অফিসের জন্য। রহমান খানের নিজেরই ব্যবসা। শীর্ষ পড়াশোনা শেষ করে সেই ব্যবসার কাজে যোগ দিয়েছে এবং 2 বাপ ছেলে মিলে সংঘবদ্ধ প্রচেষ্টায় অল্প কিছু দিনের মধ্যে ব্যবসায় বেশ উন্নতিও ঘটিয়েছে। ফাহমিদা বেগমের নাস্তা তৈরির মধ্যে ত্রয়ী এসে দাঁড়ালো রান্নাঘরের দরজায়। নরম স্বরে বলল, আমি সাহায্য করব আন্টি।
ফাহমিদা বেগম একবার তাকালেন দরজার দিকে, অতঃপর আবার নিজের কাজ করতে করতে বললেন, তুমি এত ভোরে ঘুম ভালো হয়েছে তো? হ্যাঁ, আমার ভোরে ভোরে ঘুম থেকে ওঠার অভ্যাস। ফাহমিদা বেগম ফিরে তাকালেন ত্রয়ীর দিকে, উষ্টি হাসির রেখা ফুটিয়ে বললেন, তোমাকে কিছু করতে হবে না মা, আমি একা একাই করে নিব। তুমি বরং গিয়ে আর একটু সময় শুয়ে থাকো। ত্রয়ী এবার রান্নাঘরের ভিতরে এলো, নিচ থেকে নাস্তা বানানোর কাজে হাত লাগিয়ে বলল, কাল আসার পর থেকে তো শুয়ে বসেই আছি, তাও আপনাকে একটু সাহায্য করি, আপনারও কাজটা তাড়াতাড়ি হবে আর আমিও করার মতো কিছু পাবো। কাল থেকে শুয়ে বসে থাকতে থাকতে আর ভালো লাগছে না আমার। ফাহমিদা বেগম বারণ করতে গিয়েও করল না। নিজের মেয়ে দুটো তো কখনো কোনো কাজে সাহায্য করতে আসে না। বড় মেয়ে রিমা তার কাজ দেখলে গায়ে জ্বর আসে, আর ছোট মেয়ে পর্ণা কাজ দেখলে পালিয়ে বেড়ায়। তাও এই মেয়েটা একটু সাহায্য করলে তারই উপকার হবে। একা হাতে আর কতদূর সামলানো যায়। ফাহমিদা বেগম মুচকি হাসলেন, আলু আর কিছু পেঁয়াজ মেয়েটার দিকে এগিয়ে দিয়ে বলল, সাহায্য যখন করবেই তাহলে এই আলু আর পেঁয়াজগুলোই কেটে দাও, ভাজি করব। ত্রয়ী হাতে নিল আলু আর পেঁয়াজ, কিন্তু এগুলো কাটবে কি দ্বারা? আশেপাশে কোনো দা বটিও তো দেখছে না। মেয়েটা আর একবার আশেপাশে দৃষ্টি বুলিয়ে শুধালো, আন্টি, এগুলো কাটবো কি দিয়ে? তোমার পাশেই তো ছুরি আর চপিং বোর্ড রাখা আছে, এগুলো দিয়েই কাটবে। ত্রয়ী অবাক হলো, চোখ বড় বড় করে তাকালো ছুরি আর চপিং বোর্ডের দিকে। ছুরি দিয়ে এখন তাকে আলু পেঁয়াজ কাটতে হবে? গ্রামে তো দা কিংবা বটি দ্বারাই তারা সবাই কাটাকাটির কাজ করে। ত্রয়ী ছুরি দ্বারা কাজ করতে তেমন অভ্যস্ত নয়। কথাটা ফাহমিদা বেগমকে জানাতে গিয়েও থেমে গেল। তিনি আবার কিনা ভাবেন, হয়তো তাকে গ্রামের গাইয়া মেয়ে ভাববেন। ত্রয়ী আর কিছু বলল না ফাহমিদা বেগমকে। ছুরি আর চপিং বোর্ডটা একটু টেনে নিয়ে আলু কাটা শুরু করলো আস্তে ধীরে। ত্রয়ীর কাটাকাটির মধ্যে ফাহমিদা বেগম বললেন, তুমি এগুলো কাটো, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। ত্রয়ী মাথা নাড়িয়ে ইতিবাচক জবাব দিল। রান্নাঘর থেকে বেরিয়ে গেলেন ফাহমিদা বেগম। কিছুটা সময় অতিবাহিত হতে রান্নাঘরে প্রবেশ করলো কেউ। মেয়েটা ঘাড় ঘুরিয়ে দেখতে পেল শীর্ষকে। লোকটার শরীরে জড়ানো একটা 3/4 প্যান্ট আর টি শার্ট, চুলগুলো উস্কো খুস্কো, হাতে একটা পানির জগ, চোখ মুখ এখনো ফোলা ফোলা, বোধ হয় কেবল ঘুম থেকে উঠে এসেছে। ত্রয়ীর দৃষ্টি ঘোরালো। শীর্ষ একটু এগিয়ে গিয়ে কল ছেড়ে জগে পানি নিতে শুরু করলো। মেয়েটা আলু কাটতে কাটতে আর চোখে ফের তাকালো শীর্ষর দিকে। এমনিতেই তো সে ছুরির দ্বারা কাটাকাটির কাজ করতে অপারদর্শী, তার মধ্যে আবার অন্যদিকে তাকানো। ফলস্বরূপ ছুরিটা আলুর গায়ে আঘাত না করে আঘাত করলো ত্রয়ীর আঙ্গুলে। সাথে সাথে আঙ্গুল কেটে লাল রক্ত দেখা মিলল। আখি জোড়ায় দেখা মিলল লবণাক্ত অশ্রু কণা। কণ্ঠনালী ভেদ করে বেরিয়ে এলো আহ মূলক ব্যর্থাতুর ধ্বনি। শিশুর কানে পৌঁছালো ত্রয়ীর কণ্ঠ, তবুও সে এগিয়ে এলো না। আস্তে ধীরে জগটা পানি পূর্ণ করলো, অতঃপর জগের ঢাকনা লাগাতে লাগাতে প্রশ্ন করলো, কি হাত কেটেছে? ত্রয়ী অন্য হাতরা আঙ্গুলের কাটা স্থানটা চেপে তাকালো শীর্ষর দিকে। অস্পষ্ট সুরে জবাব দিল, আঙ্গুল কেটেছে বুঝি? ত্রয়ী উপর নিচ মাথা নাড়িয়ে ইতিবাচক জবাব দিল। শীর্ষ মুখ বাঁকালো, অবজ্ঞার স্বরে বলল, আহ, আঙ্গুল কাটলি কেন? বরং হাতের গোড়া থেকে কেটে ফেলতে। এমনিও বালের বস্তার হাত পা কিছুই থাকে না, শুধু থাকে ঢেবুসের মতো একটা শরীর। থামলো শীর্ষ, মুখ বাঁকিয়ে ফের বলল, এরপর আর আঙ্গুল না কেটে হাতের গোড়া থেকে কেটে ফেলবে, ঠিক আছে বালের বস্তা? কণ্ঠে তোলা বাক্যে সমাপ্তি ঘটিয়ে হেলে দুলে প্রস্থান করলো শীর্ষ। ত্রয়ী অবাক নয়নে তাকিয়ে রইল তার গমন পথে। একটা মানুষের হাত কেটেছে, কোথায় লোকটা এগিয়ে আসবে, ব্যথিত আসবে তা না বলে গেল হাতের গোড়া থেকে কেটে ফেলতে। এ মানুষ নাকি আরো অন্য কিছু। সময় গড়িয়েছে কিছুটা। রহমান খানকে নিয়ে অফিসে এসেছে শীর্ষ। রহমান খান অফিসে ঢুকলেও শীর্ষ ঢোকেনি। সে এসেছে সোজা ছাদের দিকে। 6 তলা ভবনের তাদের অফিসটা। তবে ভবনের ছাদের দরজাটা সর্বদাই তালাবদ্ধ থাকে। শীর্ষ এবং তার অতি নিকটীয় গুটি কয়েক মানুষ ছাড়া এখানে প্রবেশের আর কারোর অনুমতি নেই।
এমনকি ছাদে প্রবেশের দরজায় থাকা তালার চাবিও শীর্ষ ছাড়া আর কারোর কাছে নেই। শীর্ষ চাবি তারা দরজা খুলে ঢুকলো ভিতরে। ছাদের একদিকে 3টা কক্ষের অবস্থান, বাকিটা খোলা। সে এগিয়ে গেল কক্ষ 3টার দিকে। মাঝের কক্ষটার সামনে দাঁড়িয়ে টোকা দিল দরজায়। প্রায় সাথে সাথেই দরজাটা খুলে গেল। দেখা মিলল অল্প বয়স্ক এক তরুণের। এই তরুণ শীর্ষের অ্যাসিস্ট্যান্ট। শরীরে জড়ানো তার একখানা সাদা রঙার শার্ট, গলায় কালো টাই আর চোখে চিকন ফ্রেমের চশমা। শার্টের এক ধার ইন করে প্যান্টের ভিতর ঢোকানো আর অন্য ধার বাহিরে ঝুলছে। গলার টাইটাও ঢিলে হয়ে ঝুলে গেছে। লম্বাটে শক্তপোক্ত দেহারার শ্যামবর্ণ ছেলেটা হাত উচালো। তর্জনী আঙ্গুল দ্বারা চশমাটা চোখের দিকে একটু ঠেলে বলল, আপনি এসেছেন স্যার? শীর্ষ থমথমে কণ্ঠে জবাব দিল, রবি আর আভি কোথায় নয়ন? আছে ভিতরেই। শীর্ষ ভিতরে ঢুকলো। সোজা তাকাতে নজর পড়ল আরেক অল্প বয়সী তরুণীকে, যাকে মোটা রশি দ্বারা বেঁধে রাখা হয়েছে একটা কাঠের চেয়ারের সাথে। মাথা নুয়ে রেখেছে সে। শীর্ষ ঘাড় বাঁকিয়ে তাকালো পাশ ফিরে। এবারে নজরে এলো আরো দুজন। একজন দাঁড়িয়ে রয়েছে আর একজন একটা চেয়ারে বসা। তবে দুজনের পোশাকের অবস্থায় নয়নের মতো অগোছালো। শীর্ষ ভুরু কোঁচকালো, গভীর কণ্ঠে প্রশ্ন করল, ফাহাদ মুখ খুলেছে? বসে থাকা তরুণ ছেলেটা কোনো জবাব না দিয়ে গা এলিয়ে দিল চেয়ারে। আর দাঁড়িয়ে থাকা জন বেশ বিরক্ত নিয়ে জবাব দিল, না, গতকাল সারা রাত মিলে আমি, রবি আর নয়ন মিলে এত চেষ্টা করেও এই কুত্তার বাচ্চা মুখ থেকে কিছু বের করতে পারিনি। ওই কুত্তার বাচ্চা না বলেই মুখ না খুলে এত শক্ত হয়ে বসে আছে। কুত্তার পছয় একটা লাথি মেরে দেখি সাথে সাথে মুখ খুলবে, ঘেউ ঘেউ করে উঠে তোকে কামড় দেবে, আর তারপর 14টা ইঞ্জেকশন। শীর্ষ এগিয়ে গিয়ে দাঁড়ালো ফাহাদের সম্মুখে। হাত বাড়িয়ে মুঠো করে ধরল তার মাথার চুল, টেনে মুখটা উঁচু করলো। অমনি কপালে ভাঁজ পড়ল তার। ঘাড় বাঁকিয়ে রবি এবং আলভির দিকে তাকিয়ে বলল, তোদের না রাতে বললাম গুনে গুনে ওর গালে 6টা থাপ্পড় বসাসনি? রবি এবং আলভি শীর্ষর বন্ধু। সেই ছোট্টবেলা থেকে তাদের একসাথে বেড়ে ওঠা, একসাথে পড়াশোনা। এখনো 3জনে একসাথেই আছে। রবি উঠে দাঁড়ালো চেয়ার ছেড়ে, ঝটপট উত্তর দিল, বসিয়েছি তো। তাহলে দাগ কই? মেয়ে মানুষের মতো থাপ্পড় দিয়েছিলি? রবি আর আলভি একে অপরের দিকে তাকালো। ফায়াজ মেকি হেসে বলল, চড়েই দিয়েছিলাম, দাগও পড়েছিল তখন। এখন অনেকটা সময় কেটে গেছে না, তাই দাগটা বোধ হয় উঠে গেছে। শীর্ষ বিরক্ত হলো। এই ছেলেগুলোর দ্বারা যদি একটা কাজ ঠিক মতো হয়, থাপ্পড় পর্যন্ত ঠিকভাবে মারতে পারে না। শীর্ষ এবার তার হাতের উপর বল প্রয়োগ করলো। জোরে টেনে ধরলো লোকটার চুলগুলো। ফাহাদ চেঁচিয়ে উঠল সাথে সাথে। শীর্ষ দাঁতের দাঁত চাপলো। কণ্ঠে ক্রোধ নিয়ে বলল, আমাকে বাবার মতো বোকা পেয়েছিস? বাবা থাকতে না হয় অফিস থেকে টাকা সরিয়েছিস, অফিসের প্রয়োজনীয় ডকুমেন্ট অন্যান্য কোম্পানিতে পাচার করেছিস, কিন্তু আমি আসার পরেও তুই কোন সাহসে এইসব কাজ চালিয়ে যাচ্ছিলি? থামলো শীর্ষ। ফির এইভাবে ক্রোধের সাথে বলল, বাবা তোকে বিশ্বাস করে ম্যানেজারের পদটা দিয়েছিল, অথচ তুই তার এই প্রতিদান দিলি? বল, তোর সাথে আর কে কে এই কাজে যুক্ত? ফাহাদ ঢোক গিল, কাঁপা কাঁপা কণ্ঠে জবাব দিল, আমি কিছু করিনি। আপনি আমাকে ভুল বুঝছেন, আমি সত্যি কিছু করিনি। শীর্ষ চুল ছেড়ে দিল ফাহাদে। শক্ত হাতে ঠাস ঠাস করে থাপ্পড় বসালো তার গালে। গুনে গুনে 3টে থাপ্পড় বসাতেই ফের চেঁচিয়ে উঠল ছেলেটা। কোনো মতে বলল, বলছি সব বলছি। ফাহাদের কথা শুনে অবাক হলো নয়ন, রবি এবং আলফি। গতকাল থেকে তারা এত চেষ্টা করলো এর মুখ খোলানোর, কি মারটাই না মারল, অথচ মুখ খুলল না। আর শীর্ষ আসতে না আসতেই মুখ খুলবে বলছে। নয়ন এগিয়ে এলো রবি এবং আলভির দিকে। তাদের পিছনে দাঁড়িয়ে মাথাটা ভরে দিল রবি আর আলভি দুজনের দুই মাথার মধ্যবর্তী ফাঁক স্থানে। তর্জনী আঙুলটা দ্বারা চোখের চশমাটা চোখের দিকে ঠেলে দিয়ে বলল, দেখছেন স্যার কি বিশ্বাসঘাতকতা এই বদমাসটা। গতকাল থেকে একে মারতে মারতে আমাদের প্যান্ট থেকে অর্ধেক শার্ট বের করে ফেলছি, অথচ মুখ খুলতে পারেনি। আর শিশির স্যার এসে 2 কি 3টা থাপ্পড় দিল, এমনি
মুখ খুলতে রাজি হয়ে গেল? ফাহাদের দিকে দৃষ্টি স্থির রেখে রবি বলল। তাই তো দেখছি। শীর্ষ একবার তাকালো রবি, আলভি এবং নয়নের দিকে, অতঃপর আবার ফাহাদের দিকে তাকিয়ে বলল, বল তাহলে। ফাহাদ একটু সময় নিল, কাপা কাপা কণ্ঠে বলল, প্রথম দিকে সবকিছু ঠিকই চলছিল। তারপর আপনাদের শত্রু সাওয়ার চৌধুরীর কোম্পানি থেকে ডকুমেন্ট সরিয়ে তাদের নিকট দেওয়ার জন্য আমাদের এবং স্যারের অ্যাসিস্ট্যান্ট নুহাকে প্রস্তাব দেন এবং আমাদের দুজনকে মোটা অঙ্কের টাকা লোভ দেখান। ব্যাস, আমরা দুজন লোভে পড়ে যাই এবং কোম্পানি থেকে বেশ কিছু ডকুমেন্ট সরিয়ে তাদের কাছে দিয়ে দেই। সামান্য একটা কাজের জন্য এতগুলো টাকা এবং কারো কাছে ধরা না পড়ায় আমাদের সাহস বেড়ে যায়। অতঃপর আমরা দুজন মিলে কোম্পানির টাকাও সরানো শুরু করি, আর সাথে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো অন্য কোম্পানির কাছে বিক্রি করে দেই। এই কাজগুলো মূলত নুহাই করত, আমি শুধু তাকে সাহায্য করতাম। শীর্ষের মেজাজ খারাপ হলো আরো, চোখ মুখ কুচকে বলল, এর জন্যই তো বাবাকে বলি এই মেয়ে মানুষের অ্যাসিস্ট্যান্ট হিসেবে রেখো না, এদের একটা লিপস্টিকের লোভ দেখালেও পড়ে যায়। শীর্ষের কথা শেষ হতে না হতেই আলভি বলে উঠল, ঠিক বলছি, আমিও তো বলি আঙ্কেলের কি দরকার এই বয়সে এসে মেয়েদের অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাখার, তার উপর আবার অল্প বয়সী সুন্দরী মেয়ে দেখলেই কেমন কলিজা ঠান্ডা ঠান্ডা কুল একটা ভাব জন্মায়। শীর্ষ চোখ গরম করে তাকালো আলভির দিকে, এমনকি চুপ হয়ে গেল সে। জোরপূর্বক হেসে বলল, আঙ্কেল যে তোর বাপ লাগে এটা ভুলে গিয়েছিলাম ভাই, থুকু মাফ করে দে। রাত্রি গভীর, চারিদিকটা ছেয়ে গেছে কৃষ্ণাভ আধারে, সেই সাথে জনজীবনে ছড়িয়ে পড়েছে নীরবতা। ত্রয়ী বসে রয়েছে তার কক্ষের বিছানায়, জীবনের সকল হিসাব নিকাশে ব্যস্ত সে। ছোট্ট একটা জীবন তার, অথচ এই জীবনে যতটা অভিজ্ঞতা লাভ করেছে তা বোধহয় তার বয়সী আর কেউ পারেনি। তারও তো সুন্দর, স্বচ্ছ এবং ভরপুর পরিবার নিয়ে একটা জীবন হতে পারত। কেন তার ভাগ্যটা এতটা খারাপ হলো? তার ভাগ্যটা তো এতটুকু ভালো হলেও পারত। তপ্ত নিঃশ্বাস ফেল ত্রয়ীর, গলাটা কেমন শুকনো শুকনো লাগছে, একটু পানি হলে ভালো হতো। মেয়েটা এগিয়ে গেল বিছানার পাশে ছোট্ট টেবিলটা নিকট, জগটা হাতে তুলতেই বুঝল তাতে পানি নেই। এখন এই রাতে আবার পানি আনতে যেতে হবে। মেয়েটি এগিয়ে গেল বিছানার পাশে ছোট্ট টেবিলটার নিকট, জগটা হাতে তুলে বুঝতে পারলো তাতে পানি নেই। এখন এই রাতে আবার পানি আনতে যেতে হবে। তপ্ত নিঃশ্বাস ফেলল ত্রয়ী, শরীরে জড়ানো ওড়নাটা ঠিকঠাক করে উঠে দাঁড়ালো বিছানা ছেড়ে। হাতে শূন্য জগটা নিয়ে বেরিয়ে এলো কক্ষ থেকে। পুরো বাড়ি অন্ধকারে নিমজ্জিত, চারিদিকে জনমানবে সারা শব্দ নেই। এ রাতে কারি বা তার মতো দুঃখ বিলাসের প্রয়োজন রয়েছে যে জেগে থাকবে? তবে চারিদিকে এমন শুনশান নীরবতা ভীতি করল ত্রয়ীর হৃদয়। পুরো বাড়ি জুড়ে এই মুহূর্তে কেমন এক ভুতুড়ে গা ছমছমে পরিবেশ। ত্রয়ী ভাবল কাউকে ডাকবে, কিন্তু কাকে ডাকবে? এখানে তার আপন কি আছে? কেবল তো কিছুটা সময় গড়ালো সে এ বাড়িতে পা রেখেছে, এখনো অব্দি কারোর সাথে না হলো তেমনভাবে পরিচয়, আর না গড়ে উঠল সাক্ষ্যতা। তার এই হুট করে আগমনকে কিভাবে নিয়েছে তাও এখনো অজানা। তাছাড়া এত রাতে কাউকে ডাকলে সে নিশ্চয়ই বিরক্ত হবে। ত্রয়ীর আর বিরক্ত করতে ইচ্ছে হলো না কাউকে। এমনিও এই বিশাল পৃথিবীতে বিশাল অঙ্কের জনসংখ্যার মাঝে সে একা, বড্ড একা। আর তার সম্মুখে জীবনটাও তাকে একাই পাড়ি দিতে হবে। সকল ভয়কে একাই জয় করে ধেয়ে চলতে হবে। সেক্ষেত্রে এইটুকু ভয় কিছুই না। এইটুকু ভয়ে আজ যদি সে লুকিয়ে পড়ে তবে ভবিষ্যৎ জীবনে কি করবে? ত্রয়ী নিজেকে ধাতস্থ করলো, মাথা নিচু করে থুতু ছিটালো বুকে। অতঃপর মনে মনে সৃষ্টিকর্তার নাম জপতে জপতে গেল রান্নাঘরে। এইটুকুই পথ আসতে যেন তার পানির পিপাসা বেড়ে দ্বিগুণ হলো। ত্রয়ী প্রথমে পানি খেলো, এরপরে হাতের জগটা পানির কলের নিচে রেখে কল ছাড়ল। ছলছল ধবনী তুলে কল থেকে পানির তীব্র বেগে ঝরে পড়তে শুরু করলো শূন্য জগের ভিতরে। মেয়েটা দৃষ্টি ঘুরিয়ে তাকালো এদিক ওদিক,
হঠাৎ তার নজর পড়ল রান্নাঘরের পাশে জানালা থেকে বাহিরের দিকে। বাহিরে আলো জ্বলছে। অবশ্য রাতের আধারকে ঠেলে দিতে এই বাড়ির চারিদিকে বৈদ্যুতিক আলো জ্বলছে, হয়তো চোর ডাকাতের ভয়ে। ত্রয়ী ততটা পাত্তা দিল না সেদিকে। জগটা পানি পূর্ণ হতেই সে কলটা বন্ধ করল। চারিদিকটা নীরব হয়ে উঠল আবার। তবে এই নীরবতার বুক ছিঁড়ে হঠাৎ তার কর্ণে হানা দিল পানির ছলছল ধবনি। ত্রয়ী কান খাড়া করল। মনে হলো যেন কেউ পুকুরে সাঁতরে বেড়াচ্ছে। অবাক হলো সে। এই বাড়িতে পুকুরও আছে? কই, সে তো দেখেনি। অবশ্য সে এসেছেই তো বা কতক্ষণ যে পুরো বাড়ি দেখে নিবে। তবে পুকুর আছে জেনে খুশি হলো ত্রয়ী। এবার অন্তত একটু শান্তিমতো গোসল করতে পারবে সে। পুকুরে কি সুন্দর হাত পা মেলে সাঁতরে গোসল করা যায়। আর ওয়াশরুমে তো ওই চার দেওয়ালের মধ্যে হয় ঝর্ণা ছেড়ে বৃষ্টির ন্যায় ঝিরিঝিরি পানির দ্বারা গোসল করার, নয়তো বালতিতে মগ দ্বারা শরীরে পানি ঢালা। ছোট্টবেলা থেকে পুকুরে গোসল করতে করতে এখন ওয়াশরুমে গোসল করে আর শান্তি পায় না ত্রয়ী। শরীরে এত পানি ঢাললে মনে হয় যেন পানি ঢালেইনি। কিন্তু এত রাতে পুকুরে কে গোসল করছে? বাড়ির সবাই তো এই মুহূর্তে ঘুমে। আবার কোনো ভূত প্রেত নয় তো? হতেও পারে। ত্রয়ী গ্রাম থেকে অনেকের কাছে শুনেছে গভীর রাতে সবাই ঘুমিয়ে পড়লে নাকি ভূত প্রেতে হানা দেয় প্রকৃতিতে। নিজেদের অস্তিত্ব জানান দিতে ছড়িয়ে পড়ে চারিদিকে। তখন নাকি তারা ওর বাড়ির ধারের পুকুরে নদীতে গোসল করে। অনেকে নাকি শুনেছে এবং দেখেছেও। ভূত প্রেতের নাম মনে উঠতে ত্রয়ীর হৃদয়ে কিঞ্চিত ভীতিভাব হানা দিল। সেই সাথে হানা দিল কৌতূহল, ভূত দেখার কৌতূহল। সে কবে থেকে মেয়েটার ভিতরে ভূত দেখার দারুণ শখ চেপে রেখেছে। গ্রামে থাকতে পাশের বাড়ির রিঙ্কি আর হাফসানাকে নিয়ে রাত জেগে অনেকবার চেষ্টা করেছে ভূত দেখার, কিন্তু দেখতে পায়নি। আজ বুঝি শহরে এসে তার সেই শখ পূর্ণ হবে। ত্রয়ী পানির জগটা রান্নাঘরে রেখে বেরিয়ে এলো বাহিরে। পা টিপে টিপে গেল পুকুরের দিকে। চারিদিকে তাকিয়ে অবাক হলো সে। এই তো তাদের গ্রামের ন্যায় কাদামাক্ত পুকুর নয়, ইট সিমেন্টের টাইলস দ্বারা তৈরি ঝকঝকে তকতকে পুকুর। এই পুকুরগুলো ত্রয়ী টিভিতে দেখেছে। বড় লোকদের বাড়িতে এগুলো থাকে। কি যেন নাম? হ্যাঁ, সুইমিং পুল। এই বাড়িতে সুইমিং পুলও রয়েছে। এর মানে তো রহমান খান বিশাল বড় লোক, তবে দয়ালু বেশ। নয়তো তার মতো পরিবারহীন চালচুল্যহীন গরিব ঘরের একটি মেয়েকে কখনোই নিজের বাড়িতে আশ্রয় দিত না। ত্রয়ী আর একটু এগিয়ে গিয়ে দাঁড়ালো সুইমিং পুলের পানির নিকট। তাকালো পানির দিকে। দেখতে পেল দেখা পেল শীর্ষের পুলের দিকে থেকে ওদিকে সাঁতরে বেড়াচ্ছে লোকটা। ভুরু কুচকেল মেয়েটার। এই লোক আবার এত রাতে এখানে এসে উন্মাদের ন্যায় সাঁতরে বেড়াচ্ছে কেন? নির্ঘাত একে ভূতে ধরেছে। তাদের গ্রামের কুদ্দুস মোল্লার বউ হাসুকে যখন ভূতে ধরল তখন সেও তো এইভাবে যখন তখন গোসল করত। রাত নেই দিন নেই, শুধুই বলতো শরীরের মধ্যে আগুন জ্বলে আগুন জ্বলে। এরপর সত্য গোসল করতে। আর এমনিও এই বাড়িতে আসার পর থেকেই এই শীর্ষকে সে যতবার দেখেছে আর যতবার তার ব্যবহার দেখেছে তাতে মনে হয়নি এই কোনো স্বাভাবিক মানুষ। স্বাভাবিক মানুষ হলে কি কেউ শুধু শুধু এমন রুক্ষ ভারী স্বরে কথা বলতে পারে? কোনো কারণ ছাড়াই কারোর উপর চেতে উঠতে পারে? হয়তো এই লোক তাদের গ্রামের এতদিনে কালা ওঝা আর বিখ্যাত ঝাড়ু দিয়ে ঝেঁটিয়ে এর ভূত তাড়িয়ে দিত, যেমনটা তাড়িয়েছিল হাসুর বেলায়। হাসুকে তো কালা ওঝা ঝাড়ু দিয়ে দুটো বাড়ি মারার সাথে সাথে চেঁচিয়ে বলে উঠেছিল, মারবেন না, আর মারবেন না, আমারে ছাইড়া দেন, আমি কথা দিতেছি আমি এখনই চইলা যাবো। তারপর ভূতটা চলে গেল। হাসও সুস্থ হয়ে উঠল। এই শীর্ষকেও এখন কালা ওঝাকে দেখানো উচিত, আর ঝাড়ুর 2-4টে বাড়ি খেয়ে যদি সুস্থ হয়ে ওঠে আর কি। কিন্তু এখানে আর বেশিক্ষণ ত্রয়ী থাকা যাবে না। যদি শীর্ষের ভূতটা তার উপরে ভর করে তখন আবার আর এক ঝামেলা। ত্রয়ী একটু তাড়াহুড়ো করে ভীষণ ঘুরল চলে যাওয়ার উদ্দেশ্যে। সম্মুখে পা বাড়াতেই অসাবধানবশত পাটা পিছলে গেল তার। হক চকিয়ে উঠল মেয়েটা।
পানিতে পড়ার থেকে নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালালো সে, কিন্তু শেষ রক্ষা আর হলো না। শরীরে ভারসাম্য হারিয়ে ঝপ করে পড়ল সুইমিং পুলের পানির মধ্যে। ত্রয়ী সাঁতার জানে, ত্রয়ীর এমনি সাঁতার জানে, তাছাড়া সুইমিং পুলও পানি খুব বেশি হবে না, এই বাহু কিংবা গলা পর্যন্ত হবে হয়তো। কিন্তু আকস্মিক ঘটনায় মেয়েটা সেই উপলব্ধি ক্ষমতা হারালো। অনেক সময় হঠাৎ আমাদের সাথে কিছু ঘটলে ভয়ে আমাদের জানা জিনিসও ভুলে যায়, কি করব না করব বুঝে উঠতে পারি না। ত্রয়ীর ক্ষেত্রেও তাই ঘটেছে। হঠাৎ পানিতে পড়ে এই মুহূর্তে যেন সে সবকিছু ভুলে বসেছে, দিশাহারা হয়ে উঠেছে নিজেকে বাঁচানোর তাগিদে। সাঁতার কাটতে চেয়েও কাটতে পারছে না, শুধু হাত দুটো দিয়ে পানি ঠেলে দেওয়ার ব্যর্থ প্রয়াস চালাচ্ছে। হঠাৎ সুইমিং পুলে ঝুপ করে কিছু পড়ার শব্দ পেয়ে সেদিকে ফিরে তাকালো শীর্ষ। পানির মধ্যে মানবাকৃতির কাউকে দেখে ভুরু কুঁচকে এলো তার। এই সময়ে এখানে আবার কে? এত রাতে এখানে তো কেউ আসে না। শীর্ষ এগিয়ে এলো ত্রয়ীর দিকে, হাত বাড়িয়ে মেয়েটা চুল ধরে টেনে তুলল পানির উপরে। নিজের জীবন বাঁচানোর তাগিদে হিতাহিত জ্ঞান হারালো ত্রয়ী। স্থান কাল পাত্র বিবেচনা বাদ দিয়ে দুই পা দ্বারা শক্তভাবে জড়িয়ে ধরল শিষ্যের কোমর। জড়িয়ে নিঃশ্বাস নিতে নিতে দুই হাতে জড়িয়ে ধরল তার গলা। মুখ গুজল ঘাড়ে। এতক্ষণে যেন একটু আশার আলো খুঁজে পেল সে। স্বস্তি এলো হৃদয়ে, নয়তো সে ভেবেছিল আজ এই সর্বনাশ পানির বুকে তার চিরবিদায় ঘটবে। তবে আকস্মিক নারী দেহের এমন গাঢ় স্পর্শে শিউরে উঠল শিষ্যের পুরুষালী দেহ। তার উপর আবার সেই নারী দেহ ভিজা শীতল, শিষ্যের দেহ ভিজা উন্মুক্ত। স্পন্দন গাঢ় হলো তার, শীতল এক রক্তস্রোত গড়িয়ে নামলো শীততারা বেয়ে। ত্রয়ী আবারও গাঢ়ভাবে জড়িয়ে ধরল তাকে। গাছে ওঠার মতো করে তার পুরুষালী দেহ বেয়ে নিজেকে টেনে ওঠাতে চাইল পানি আরো উপরে। শিষ্যের পুরুষালী সত্তা জাগ্রত হলো, আর মনে নিজের শক্তপোক্ত হাত দ্বারা সে জড়িয়ে ধরল মেয়েটার সুষ্ঠু নরম কোমরখানা। কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, বাবার কথা অনুযায়ী তোকে বোন বানাতে চেয়েছিলাম, কিন্তু এখন দেখছি তুই অন্য কিছু হওয়ার জন্য উঠে পড়ে লেগেছিস। ত্রয়ী চমকে উঠল। নিজের অবস্থান উপলব্ধি করতেই লজ্জায় অস্বস্তিতে মূর্ছে পড়ল তার ভিতরটা। ছিটকে শীর্ষের থেকে দূরে সরে গেল সে। পড়ল আবারও পানির মধ্যে। পূর্বের ন্যায় আবারও নামলো বেঁচে থাকার যুদ্ধে। দুই হাত দ্বারা পানি সরিয়ে বাঁচানোর চেষ্টা করলো নিজেকে। শীর্ষ কিঞ্চিত সময় নিয়ে ভুরু কুঁচকে দেখল ত্রয়ীর কার্যকলাপ। বিরক্ত হলো সে। হাত বাড়িয়ে ফের মেয়েটার চুল ধরে টেনে তুলল। সুইমিং পুলের মেঝেতে দাঁড় করিয়ে দিতে দিতে বলল, তোর অভিনয় হচ্ছে না, সুতরাং বাংলা ছায়াছবি নায়িকাদের মতো অভিনয় না করে সোজা হয়ে দাঁড়া। ত্রয়ী এবার সোজা হয়ে দাঁড়ালো। ওমা, তার তো পা সুইমিং পুলের মেঝেতে ছুঁয়েছে, আর সেও পানির মধ্যে ডোবেনি। পানি কেবল তার গলা পর্যন্ত উঠেছে, অথচ এই এতটুকু পানিতে কিনা এতক্ষণ সে মরে যাওয়ার ভয়ও পাচ্ছিল। কি বোকা ত্রয়ী! নিজের বোকামির কথা ভেবে নিজেই লজ্জা পেল মেয়েটা। এলোমেলো দৃষ্টি ফেলে বলল, আসলে। আর কিছু বলার মতো খুঁজে পেল না সে। কি বলবে ত্রয়ী? সে এতক্ষণ যা করেছে তার পরিপ্রেক্ষিতে কি যুক্তি দেবে? মেয়েটাকে চুপ হয়ে যেতে দেখে শীর্ষ নিচ থেকেই প্রশ্ন করল, আমাকে জড়িয়ে ধরেছিলি কেন? ত্রয়ী মিনমিনে কণ্ঠে জবাব দিল, ভয়। ভয়ে এভাবে সামনে যাকে পাবি তাকে জড়িয়ে ধরবি? ত্রয়ী অপ্রস্তুত হলো, ইতস্তত করে বলল, না মানে। আমি খালি গিয়ে খেয়াল করেছিস? ত্রয়ী চোখ তুলে তাকালো শীর্ষর দিকে। এক নজর তার উন্মুক্ত দেহের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিল সাথে সাথে। সত্যি এতক্ষণ সে এই বিষয়টা খেয়ালই করেনি। হঠাৎ পানিতে পড়া এবং নিজের জীবন বাঁচানো নিয়ে সে এতটাই ব্যস্ত হয়ে উঠেছিল যে শীর্ষ উন্মুক্ত শরীরে নাকি পোশাক পরিহিত এত কিছু ভাবার সময়ও পায়নি। শীর্ষ এগিয়ে এলো মেয়েটার দিকে, একটু ঝুঁকে মৃদু কণ্ঠে বলল, গভীর রাত, সুইমিং পুলে ভেজা শরীরে দাঁড়িয়ে দুই নরনারী। থামলো শিষ্য, দম নিয়ে ফের বলল, আমি একজন শুদ্ধ পুরুষ। 2 দিন হয় বাড়িতে এসেছিস, আমার চরিত্রে একদম দাগ লাগানোর চেষ্টা করিস না। বোন হিসেবে ভাবতে চাইছি তোকে, তাই ভাবতে দে। অন্য কিছু হওয়ার চেষ্টাও করিস না, না হলে ফলাফল তোর জন্যই ভালো হবে না। ত্রয়ী অপ্রস্তুত হলো আবারও, সাথে খারাপও লাগলো।
হঠাৎ পানিতে পড়ে ভয়ে সে কি করতে কি করে ফেলল। এখানে লোকটার মনে তার সম্পর্কে একটা বাজে ধারণা তৈরি হলো, অথচ সে এমনটা করতে চায়নি কখনোই। ত্রয়ী আর দাঁড়াতে চাইল না শিষ্যের সম্মুখে। কেমন লজ্জা, অস্বস্তিবোধ, খারাপ লাগা জেঁকে ধরেছে তাকে। দৃষ্টি নত করল মেয়েটা, মিনমিনের কণ্ঠে শুধু বলল, আসছি। ত্রয়ী 2 কদম এগোলো চলে যাওয়ার উদ্দেশ্যে। তখনই তার পিছু ডাকলো শিষ্য। এই শোন। থমকে দাঁড়ালো মেয়েটা, পিছন ঘুরে শুধালো, জি কিছু বলবেন? জামা কাপড় পাল্টে রান্নাঘরে আসিস তো। কেন? আসতে বলেছি, চুপচাপ আসবি। আমার প্রশ্নের পৃষ্ঠে কারো প্রশ্ন করা আমার একদম পছন্দ না। ত্রয়ী আর কোনো প্রশ্ন করলো না। শরীরে জড়ানো ওড়নাটা টেনে নিজের ভেজা শরীরটাকে ঢাকার ব্যর্থ প্রয়াস চালালো। অতঃপর আড়ষ্ট ভঙ্গিতে উঠে গেল সুইমিং পুল ছেড়ে। শিষ্য একবার তাকালো সেদিকে, অতঃপর 2 হাতে পানি ঢেলে নিজেও উঠে এলো। রাতের কৃষ্ণাভ আধারের সাথে পাল্লা দিয়ে কিছুটা সময় গড়ালো। চারিদিকটা যেন নীরব নিস্তব্ধ হয়ে উঠল আবারও। ত্রয়ী শিষ্যের আদেশ অনুযায়ী নিজের ভেজা পোশাক পাল্টে এলো রান্নাঘরে। ততক্ষণে শিষ্য চলে এসেছে। নিজের ভেজা পোশাক পাল্টে শরীরে জড়িয়েছে এক খানা কালো রঙের ঢোলাঢালা টি শার্ট আর 3/4 প্যান্ট। মাথার চুলগুলো থেকে এখনো মুক্ত দানার ন্যায় পানি ঝরছে, ঠিকমতো মোছেনি হয়তো। ত্রয়ী দৃষ্টি নুয়ে নিল, মিনমিনে স্বরে বলল, এখানে আসতে বলেছিলেন কেন? শিষ্য রান্নাঘরের কোণে রাখা একটা মোড়া টেনে বসলো তার উপর। পকেট থেকে মোবাইলটা বের করতে করতে বলল, ফ্রিজ থেকে খাবার বের করে গরম করে দে। এত রাতে মাকে ডাকতে ইচ্ছে হচ্ছে না, তাছাড়া মা হাই প্রেশারের রোগী, এত রাতে ডাকলে আবার না অসুস্থ হয়ে যায়। ত্রয়ী খেয়াল করলো শিষ্য তাকে তুই তুই করে বলছে। অবশ্য এইটা যে সে এই প্রথম খেয়াল করেছে তেমন নয়। শিষ্যের সাথে দেখা হওয়ার পর থেকেই সে এটা খেয়াল করেছে, কিন্তু ভিন্ন ঝামেলায় বিষয়টা নিয়ে আর কথা বলা হয়ে ওঠেনি। আচ্ছা, শীর্ষ তাকে তুই তুই করে কেন বলে? তারা তো পূর্বের পরিচিত নয়। এখানে আসার আগে লোকটার সাথে কখনো তার দেখা হয়েছে বা কথা হয়েছে বলেও তো মনে পড়ছে না। তাহলে অপরিচিত একজনকে দেখেই তাকে তুই তুকারি করার বিষয়টা কেমন অদ্ভুত লাগলো ত্রয়ীর নিকট। কই, বাড়ির আর কাউকে তো তার সাথে তুই তুকারি করে না, সবাই তুমি তুমি করেই কথা বলে। তাহলে শিষ্যর বেলায় ভিন্নতা কেন? এমনিও অপরিচিত মানুষের মুখ থেকেই তুই শুনতে ত্রয়ীর কেমন বিদঘুটে একটা অনুভূতি হয়। যদিও প্রশ্নটা করতে তার ইতস্তত লাগছে, তবুও সেই ইতস্তত বোধকে পাশে ঠেলে সে শিষ্যকে প্রশ্নটা করে ফেলল, আপনি আমায় তুই তুই করে কেন বলেন? তাহলে কি বলবো? ও গো, হ্যাঁ গো, শুনছো গো, আমার ভালোবাসার প্রাণপ্রিয় বালির বস্তা গো। ত্রয়ী হতবাক হলো। সে এমনটা কখন বলল? সামান্য একটা প্রশ্ন করেছে আর লোকটা কি আজে বাজে উত্তর দিচ্ছে। ত্রয়ী যে ভেবেছিল একে ভূতে ধরেছে, তা কি শুধু শুধু? তার এবার মনে হচ্ছে একে সত্যিই ভূতে ধরেছে, নয়তো নির্ঘাত মাথায় কোনো সমস্যা আছে, নয়তো একটা মানুষ এমন স্বভাবের কিভাবে হয়। মেয়েটা একটু সময় নিল, আমতা আমতা করে বলল, তেমনটা নয়, আসলে অন্যরা তো আমায় তুমি করেই বলে, আপনিও দয়া করে তুমি করেই বলবেন। অপরিচিত কারো মুখে তুই শুনতে আমার কেমন যেন লাগে। শিষ্য মোবাইল থেকে দৃষ্টি সরিয়ে তাকালো ত্রয়ীর দিকে, ঠান্ডা কণ্ঠে শুধালো, তুই বললেই তোকে আমার তুমি করে বলতে হবে? তুমি আমার বউলা কিস নাকি প্রেমিকা? ত্রয়ী অপ্রস্তুত হলো। সে কি বলল আর এই লোকটা কোথায় নিয়ে গেল? সে শুধু বলল তাকে তুমি করে বলতে, আর এই লোক বউ প্রেমিকা পর্যন্ত নিয়ে গেল। ত্রয়ী এলোমেলো দৃষ্টি ফেলে বলল, না মানে, দুদিন এ বাড়িতে আসতে না আসতে এবারে মালিকের ছেলের দিকে নজর দিতে শুরু করেছিস। তুই তো দেখছি সুবিধার মেয়ে না। খারাপ লাগলো ত্রয়ী। সে তো এমন কথা ভুল ক্রমেও ভাবেনি। শিষ্যর দিকে খারাপ নজর দেওয়া তো দূরে থাক, তার দিকে চোখ তুলে ভালোভাবে দেখেওনি এখনো। মেয়েটার চটজলদি বিরোধিতা করলো শিষ্যের কথার, প্রতিবাদী স্বরে বলল, আপনি ভুল বুঝছেন, তেমন কিছুই না। তাহলে কেমন কিছু? আপনি। ত্রয়ীর কথা সম্পূর্ণ হওয়ার আগেই শিষ্য উঠে দাঁড়ালো, মোবাইলটা হাতে নিয়ে এগিয়ে এলো মেয়েটার দিকে, হালকা ঝুঁকে বলল, তেমন কিছু হলেও নজর ঠিক করে ফেলিস দ্রুত। আমার নজর কিন্তু তোর থেকেও বহু গুণ খারাপ। আমি একবার নজর পরিবর্তন করলে তোর বাঁচা দায় হয়ে পড়বে, নিশ্চিত থাক। থামলো শিষ্য। ত্রয়ীর থেকে একটু দূরে সরে গিয়ে নজর বোলালো তার পা থেকে মাথা অব্দি। বাঁকা হেসে বলল,
অবশ্য আমি তোদের ন্যায় ন্যাকা ভীত বোকা মেয়েদের প্রতি আগ্রহী নই। ত্রয়ী আড়ষ্ট দৃষ্টিতে তাকালো শীর্ষর দিকে, পরপরই আবার চোখ নামিয়ে নিল। লোকটা যে খুব একটা ভালো স্বভাবের নয় তা বেশ বুঝল সে, নয়তো একটা মেয়ের সাথে এইভাবে কথা বলে কিভাবে, তাও অপরিচিত মেয়ে। ত্রয়ী বলতে ইচ্ছে হলো, আমিও আপনার ন্যায় নির্লজ্জ, ঠোঁটকাটা ও উচ্ছৃঙ্খল স্বভাবের পুরুষের প্রতি আগ্রহী নই। কিন্তু সাহস করে মেয়েটার আর কথাটা বলা হলো না। হাজার হলেও সে শিষ্যদের বাড়িতে থাকছে, খাচ্ছে। এই বাড়ির লোকদের সাথে ঝামেলা করলে কিংবা এই বাড়ি থেকে বের করে দিলে তারা যাওয়ার কোনো পথ থাকবে না। তপ্ত নিঃশ্বাস ফেল মেয়েটা, এগিয়ে গিয়ে ফ্রিজ থেকে খাবার বের করে আনলো। স্বল্প সময়ের মধ্যেই খাবারটা গরম করে বাড়িয়ে দিল শীর্ষর দিকে। স্বাভাবিক কণ্ঠে বলল, নিন, হয়ে গেছে। শীর্ষ তাকালো ত্রয়ীর দিকে, রুক্ষ কণ্ঠে বলল, এখানে রান্না করে বসে খাবো আমি, টেবিলে খাবার দে। কথাটা বলে রান্নাঘর থেকে বেরিয়ে গেল সে। ঈষৎ বিরক্ত হলো ত্রয়ী। অল্প কিছু খাবার, এটা এখানে বসে খেয়ে গেলে কি এমন হতো? মনের মধ্যে একরাশ বিরক্তি নিয়েই মেয়েটা খাবারের প্লেট নিয়ে এলো খাবারের কক্ষে, টেবিলে সুন্দরভাবে রেখে বলল, নিন, খেয়ে নিন। শীর্ষ আর কোনো কথা না বাড়িয়ে খেতে বসে পড়ল। চুপচাপ একদম কোনো কথা না বলে খেয়ে উঠল। হাত ধুয়ে কক্ষ থেকে বেরিয়ে যেতে যেতে বলল, এদিকটা সব গুছিয়ে থালাটা ধুয়ে তারপর ঘুমাতে যাস। শীর্ষ চলে গেল। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল ত্রয়ী। শীর্ষর থালার সাথে আরো কয়েকটা নোংরা বাসনকোসন ছিল, সব ধুয়ে তবে নিজের কক্ষে ফিরল সে। অম্বরের সোনালি সূর্য রাতের আধারকে বিদায় জানিয়ে প্রকৃতির আপন রঙে হেসে উঠতে শুরু করেছে। সেই সাথে ব্যস্ততা বাড়তে শুরু করেছে জনজীবনের। খান বাড়ির সবাই একসাথে খাবার টেবিলে সকালে নাস্তা করতে বসেছে। রহমান খান, শীর্ষ এবং পর্ণা বসেছে টেবিলের একদিকে, আর ফাহমিদা বেগম, রিমা এবং ত্রয়ী বসেছে টেবিলের অন্যদিকে। সবাই চুপচাপ যে যার মতো খাচ্ছিল। তবে হঠাৎ নীরবতা ভাঙলেন রহমান খান। ত্রয়ীর দিকে এক পলক তাকিয়ে রিমিকে বললেন, ক্রয় তো এতদিন গ্রামে ওর দাদির কাছে থাকতো, সেখানে এই কলেজে অনার্স 3য় বর্ষে অধ্যয়নরত ছিল। তবে এখন আমি ভাবছি ওকে তোমার কলেজে ভর্তি করব। ইতিমধ্যে ওর গ্রামের কলেজ থেকে ভর্তির জন্য সকাল কাগজপত্র তুলে নিয়ে এসেছি। রিমি বিরক্ত হলো। এমনি এই মেয়েটাকে তার সহ্য হয় না। কোথাকার কোন গাইয়া মেয়ে তাকে নিয়ে তার বাবা মায়ের আধিক্যতার শেষ নেই। এখন আবার তার কলেজেও ভর্তি করিয়ে দিতে চাইছে। আর কি যোগ্যতা আছে তার কলেজে পড়ার? রিমি চোখ মুখ কুচকালো, বিরক্তি নিয়ে বলল, আমার কলেজেই কেন? আর তো কত কলেজ আছে চারিদিকে। চারদিকে হাজারটা কলেজ থাকলে ওই কলেজে চেনা জানা ওখানকার কর্তৃপক্ষের সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে। ওখানে আগে শীর্ষ পড়েছে, এখন তুমি পড়ছো। তাছাড়া ওই গ্রামের সহজ সরল মেয়ে, নতুন নতুন শহরে এসেছে, এখানকার হালচাল এখনো কিছুই বোঝে না। কলেজে গিয়ে কখনো কোনো সমস্যা পড়লে তুমি সাহায্য করতে পারবে। রিমি মুখ বাঁকালো। সে কিনা সাহায্য করবে ত্রয়ীকে? কলেজে গেলে একে যে সে চেনে সেই বিষয়ে তো প্রকাশই করবে না। আর তো সাহায্য। রিমি ভাবনার মধ্যে রহমান খান ফের তাকে বললেন, ক্রয় তো ভালো মেয়ে, ভালো জামা কাপড় নেই। কলেজে যাওয়া সবার সাথে চলাফেরার জন্য ওকে ভালো জামা কাপড় কিনে দেওয়া প্রয়োজন। তুমি কি ওকে কিছু ভালো জামা কাপড় কিনে দিতে পারবে? আমার অত সময় হবে না বাবা, কলেজে আজ আমার গুরুত্বপূর্ণ ক্লাস আছে। কথাটা বলে রিমি খাবার টেবিল ছেড়ে উঠে দাঁড়ালো। ত্রয়ীর দিকে একবার বিরক্তি নিয়ে তাকিয়ে চলে গেল নিজের কক্ষের দিকে। তক্ত নিঃশ্বাস ফেললেন রহমান খান। শীর্ষের দিকে ফিরে তাকিয়ে বললেন, তুমি নিয়ে যেতে পারবে? শিষ্য স্পষ্টভাবে জবাব দিল, না। রহমান খান অবশ্য আগে থেকে জানতেন তার ছেলে এমনই উত্তর দেবে, কিন্তু এখন ত্রয়ীর সাথে তিনি জামা কাপড় কিনতে কাকে পাঠাবেন? ফাহমিদা বেগম বা পর্ণা কাউকেই ত্রয়ীর সাথে পাঠানো যাবে না। ফাহমিদা বেগম শহরের বসবাস করলেও এখানকার হালচাল সম্পর্কে ততটা অবগত নয়। আর কিছু প্রয়োজন হলে রহমান খান বা ছেলেমেয়েরা এনে দেয়। ভদ্রমহিলার এখনো যানজটের পরিপূর্ণ রাস্তা পার হতে সমস্যা হয়। আর পর্ণা এখনো ছোট, তাকে ভরসা করা যায় না। রহমান খান একটু সময় নিয়ে ভাবলেন। খাবার মুখে দিতে দিতে শীর্ষকে বললেন, আচ্ছা তাহলে আমি নিয়ে যাব, তুমি বরং
আমার পরবর্তীতে মিস্টার সোহাগের সাথে রেস্টুরেন্টে দেখা করতে যাও। একটা ডিলের ব্যাপারে ওনার সাথে আজ দেখা করার কথা ছিল আমার। আচ্ছা। আকাশের সূর্যটা তার তেজ ছড়িয়ে দিয়েছে। শহরের বুকে জনজীবনের ব্যস্ততা বাড়ছে আবারও। চারিদিক থেকে যানবাহনের পোপা শব্দ ভেসে আসছে অনবরত। শীর্ষ আর নয়ন পাশাপাশি বসে রয়েছে রেস্টুরেন্টে, অপেক্ষা মিস্টার সোহাগের, কিন্তু তার তো দেখাই নেই। শীর্ষর আবার বিরক্ত লাগলো। সে কখন থেকে এসে রেস্টুরেন্টে এসে বসে রয়েছে, অথচ এই ভদ্রলোক আসার নামগন্ধ নিচ্ছে না। শীর্ষ হাত উঁচিয়ে তার হাত ঘড়িটার দিকে চোখ বোলালো একবার, কপাল কুঁচকে বলল, মিস্টার সোহাগ কখন আসবে নয়ন? বলল তো আছে। কথাটা বলে নয়ন গলা উঁচিয়ে এদিক ওদিক তাকালো। স্বল্প সময়ের ব্যবধানেই হৈ হৈ করে বলে উঠল, ওই তো এসে পড়েছে স্যার। শীর্ষ নয়নের দৃষ্টি অনুসরণ করে তাকালো সম্মুখের দিকে। এমনি চোখ দুটো বড় বড় হয়ে গেল তার। আটকে উঠল হৃদয়। এ কে, পুরুষ নাকি মহিলা? মাথায় এর পুরুষের নাই ছোট্ট ছোট্ট চুল, মুখ ভর্তি দাড়ি গোঁফ এবং পুরো মুখ জুড়ে ভারী মেকআপের আবরণ, ঠোঁটে লিপস্টিক, কানে দুল, পরনে মিনি স্কার্ট, পায়ে হাই হিল। মিনি স্কার্টের নিচ থেকে আবার তার নগ্ন পা দুটো দৃশ্যমান। শীর্ষ ঢোক গেল, হতবাক হয়ে প্রশ্ন করল, এই অদ্ভুত প্রাণীটা কে নয়ন? ক্যান্সার, ওই তো মিস্টার সোহাগ। শীর্ষ ফির ঢোক গেল। এর রূপ দেখে গলা যেন শুকিয়ে এসেছে তার। চট জলদি বসা থেকে উঠে দাঁড়ালো সে। টেবিলের উপর থেকে মোবাইলটা হাতে নিয়ে দ্রুত কল লাগালো বাবার নাম্বারে। ওপাশ থেকে কোনো মতে কলটা রিসিভ হতেই সেই হড়বড়িয়ে বলল, ওই তোর ওই না ফরুই, ওর শুধু জামা কাপড় কেন, ওর পা থেকে মাথা অবধি যা যা লাগে সব কিনে দেবো আমি। তবুও তুমি এখানে এসো বাবা, আমাকে এই মিস্টার সোহাগের হাত থেকে বাঁচাও। রহমান খান কিছুটা অবাক হলেন। সকালে খাবার টেবিলে যখন তিনি শীর্ষকে শপিং মলে আসার কথা বলেছিলেন, তখন না এক বাক্যে সে না বলে দিয়েছিল। এখন আবার কি হলো যে নিজেই আসতে চাইছে? আর মিস্টার সোহাগই বা কি করলো যে তার থেকে বাঁচতে বলছে? শীর্ষ তো সহজে কাউকে ভয় পাওয়ার ছেলে নয়, বরং কেউ তার পিছনে লাগলে তাকে নিঃশেষ করে তবেই দম নেয় সে। রহমান খান কপাল কুঁচকালেন, সন্দিহান কণ্ঠে প্রশ্ন করলেন, কি হয়েছে? কিছু হয়নি, তুমি এখানে এসো। কিছু না হলে আমি আসতে পারবো না। তোমাকে যে কাজটা দিয়েছি তুমি চুপচাপ সেই কাজটা করো। মিস্টার সোহাগের সাথে ডিলের ব্যাপারে কথা বলো। মনে রাখবে আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। কিন্তু বাবা, মিস্টার সোহাগ। কথাটা সম্পূর্ণ করতে পারলেন না শিষ্য। তার আগেই কল কাটলেন রহমান খান। দাঁতে দাঁত চেপে সে মোবাইলটা কানের কাছ থেকে নামিয়ে বিড়বিড়িয়ে বলল, বিপদের সময় রক্তের ভাবটাও বেইমানি করছে। ততক্ষণে মিনি স্কার্ট পরিহিত মিস্টার সোহাগ কোমর দুলিয়ে দুলিয়ে হেঁটে এসে দাঁড়ালো শিষ্য এবং নয়নের মুখোমুখি। মেয়েলি কণ্ঠে শিষ্যকে বলল, হাই হ্যান্ডসাম, তুমি বুঝি মিস্টার রহমান খানের ছেলে? শিষ্য জোরপূর্বক হেসে জবাব দিল, কই, কিসের ছেলে, কার ছেলে? আমি কোনো মিস্টার রহমানকে চিনি না। শিষ্যের কথা শেষ হতে না হতেই মুখ খুলল নয়ন। চোখ বড় বড় করে বলল, মিথ্যা কথা কেন বলছেন? আপনি তো রহমান সালেরই ছেলে। বাবার মায়ের পরিচয় নিয়ে এমন মিথ্যা কথা বলতে হয় না স্যার। মিস্টার সোহাগ যেন মজা পেল। হাত উঁচিয়ে আলতোভাবে চাপড় দিল শিষ্যের কাঁধে। একটু হেসে ন্যাকা কণ্ঠে বলল, ইউ নটি বয়, প্রথম দেখতেই আমার সাথে মজা শুরু করছে। অবশ্যই তোমাকে কি বলবো, আমি মানুষটাই এমন, প্রথমবার দেখিলেই সবাই আমার প্রেমে পড়ে যায়। শীর্ষ মেকি হাসলো, কটমট করে তাকালো নয়নের দিকে। কোথায় ভাবলো মিথ্যে বলে এই অদ্ভুত প্রাণীটির হাত থেকে বেঁচে যাবে। তা এই নয়ন নামক আহামকটা ধরিয়ে দিল। ইচ্ছে তো করছে এক্ষুনি চড়িয়ে এর দাঁত ফেলে দিতে, কিন্তু রেস্টুরেন্টে হওয়াই তাও পারছে না। এর প্রতিশোধ তো সে নেবে, তা আজ হোক কিংবা কাল। তাকে বিপদে ফেলা, তাই না? এই নয়ন নামক জন্তুটাকে তো সে এখন পথে ঘাটে বিপদে ফেলবে। শীর্ষের তাকানো দেখে নয়ন ঢোক গিলল। সে ইতিমধ্যে বুঝে গিয়েছে ভালো মানুষই করতে গিয়ে সে কত বড় ভুল করে ফেলেছে। শীর্ষ এখন আর তাকে ছাড়বে না।
বেচারা দ্রুত পুরো বিষয়টা ঘুরিয়ে নিতে চাইল। মিস্টার সোহাগের দিকে তাকিয়ে বলল, আরে আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? বসুন বসুন। মিস্টার সোহাগ বললেন, পায়ের উপরে পা তুলে বললেন, তুমি নয়ন না? তোমাকে মিস্টার রহমান খানের সাথে ভিডিও কনভারসেশনে দেখেছিলাম বোধ হয়। নয়ন মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিল। মিস্টার সোহাগের চোখ মুখ চকচক করে উঠল। লাজুক হেসে বলল, বাস্তবে তুমি আরো বেশি সুদর্শন। শীর্ষ বিরক্ত হলো, তবুও বসলো সে। না বসেও তো উপায় নেই। রহমান খানকে কল করলো এখানে আসার জন্য, কিন্তু সে মুখের উপর কলটা কেটে দিল। কেন যে সে সকালে শপিং মলে যাওয়ার ক্ষেত্রে না বলেছিল কে জানি। এখানে এসে এই মিস্টার সোহাগের ন্যাকামি সহ্য করার থেকে ত্রয়ীর সাথে শপিং করা ভালো ছিল। শীর্ষ ভিতরে ভিতরে বিরক্তিতে ফেটে পড়লেও তা প্রকাশ করল না। যতই যাই হোক না কেন, এই ডিলটা তাদের জন্য গুরুত্বপূর্ণ। ভদ্রতা বজায় রাখতে সে মিস্টার সোহাগের দিকে নিজের হাতটা বাড়িয়ে দিল। ওষ্ঠে কিঞ্চিত হাসি রেখা ফুটিয়ে তুলে বলল, আপনার সাথে তো পরিচয়টি হলো না এখনো। আমি শীর্ষ রিজওয়ান। মিস্টার সোহাগ হাতটা ধরল। কর্মোদ্যম করতে করতে বলল, বাবা মায়ের দেওয়া নাম সোহাগ, তবে কেউ আমাকে সোহাগী বলে ডাকলে আমার বেশি ভালো লাগে। তোমরা আমাকে সোহাগী বলে ডাকতে পারো। প্রতি উত্তরে শীর্ষ নিজের ওষ্ঠে জোরপূর্বক হাসির ধারা বহাল রাখল। হাতটা ছাড়িয়ে নিতে চাইল সোহাগের হাতের বাঁধন থেকে, কিন্তু এ কি? এই ন্যাকা ষষ্ঠী তো হাত ছাড়া নামই নিচ্ছে না, উল্টো শীর্ষের হাতের তালুতে মৃদু সুরসুরি দিচ্ছে। মেজাজ বিগড়ালো তার। কোন কুক্ষণে যে সে এর সাথে হাত মিলাতে গিয়েছিল কে জানে। শীর্ষ হাতে বল প্রয়োগ করল। এক প্রকার টেনে হিজড়ে নিজের হাতটা ছাড়িয়ে নিল সোহাগের হাত থেকে। শক্ত কণ্ঠে কিছু বলতে গিয়েও থেমে গেল। ডিলটা গুরুত্বপূর্ণ, এর সাথে এখন ঝামেলা না করাই শ্রেয়। শীর্ষ জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করল। কণ্ঠটা স্বাভাবিক করে শুধালো, তা কি খাবেন বলুন? শুধু একটা ক্যান্ডি কফি। আমি মানুষটা ঠান্ডা ঠান্ডা কুলকুল, আর পছন্দ করি সব কুলকুল। কথাটা নিজে বলে আবার নিজেই হাসলো মিস্টার সোহাগ। শীর্ষ আর নয়ন দুজনেই নাক মুখ কুচকালো একযোগে। এটাকে তারা পুরুষ বলবে নাকি মহিলা তারই কুলকিনারা করে উঠতে পারল না এখনো। তার মধ্যে আবার এর ন্যাকামি। ইচ্ছে তো করছে এটাকে, এর মাথাটাকে ফাটিয়ে দিতে। শীর্ষ চোখ মুখ কুচকে রেখেই গলা উঁচিয়ে বলল, 1 কোল্ড কফি প্লিজ। অল্প কিছুক্ষণের মধ্যেই একজন ওয়েটার কোল্ড কফি নিয়ে এলো তাদের নিকট। নয়ন আবার একটু ভদ্রতা দেখিয়ে দাঁড়িয়ে কোল্ড কফিটা নিজের হাতে নিল। মিস্টার সোহাগের দিকে সেটা বাড়িয়ে দিতে গিয়ে তার পকেটে থাকা কলমটা পড়ে গেল নিচে। নয়ন মিস্টার সোহাগের হাতে কোল্ড কফিটা দিয়ে নিচে ঝুঁকল কলম তুলতে। হঠাৎ তার নজর পড়ল মিস্টার সোহাগের পায়ের উপর। অবাক হলো সে। এখানে তো পুরুষালী লোম থাকার কথা ছিল, এত মসৃণ হলো কিভাবে? লোমগুলো কি করেছে? নয়ন সোজা হয়ে বসল। আঙ্গুল দ্বারা চশমাটা চোখের দিকে ঠেলে দিয়ে বলল, আপনার পায়ে পশমগুলো কি করেছেন সোহাগ ভাইয়া? শীর্ষ নয়নের দিকে একটু চেপে বসল, কণ্ঠ খাদে নামিয়ে বলল, কেন রে, ওর পায়ের পশম দিয়ে তুই কি করবি? খুঁজে পেলে কেজি তোরা বাজারে বিক্রি করবি নাকি নিলামে তুলবি? নয়ন কোনো জবাব দিবে তার আগেই সোহাগ হাত উঠালো। হাত নাড়িয়ে নাড়িয়ে ন্যাকা কণ্ঠে বলল, ও নয়ন, ডোন্ট কল মি ভাইয়া, আই অ্যাম অনলি ইউর সাইয়া। শীর্ষ কপাল কুঁচকালো। পূর্বের ন্যায় কণ্ঠ নত রেখে চিবিয়ে চিবিয়ে বলল, তোর ছাইয়াকে সামলা নয়ন, নয়তো ওর সাথে সাথে তোর পায়ের পশম আমি কোদাল দ্বারা ছেঁচে নিলামে তুলবো বলে দিলাম। নয়ন ঢোক গিলল। এই কাদের পাল্লায় পড়ল সে? একটার ন্যাকামিতে তো প্রায় প্রাণ ওষ্ঠাগত, আর একজনের পারলে এক্ষুনি খুন করে দেয়। মিস্টার সোহাগ কোল্ড কফিতে এক চুমুক বসিয়ে ফির তাকালো নয়নের দিকে। ওষ্ঠে হাসি ফুটিয়ে বলল, কফিটা একদম ঠান্ডা ঠান্ডা, ঠিক তোমার মতো। শীর্ষের চোখ মুখ কুচকে এলো ফের। কিঞ্চিত সময় নিয়ে সে তাকিয়ে রইল মিস্টার সোহাগের দিকে। না, এর সাথে আর এক মুহূর্তও থাকতে পারবে না সে, তাহলে নির্ঘাত একটা কুরুক্ষেত্র বেঁধে যাবে। শীর্ষ উঠে দাঁড়ালো, থমথমে কণ্ঠে বলল, আমি অসম থেকে আসছি একটু। কথাটা বলে এক মুহূর্ত সময় ব্যয় করল না শীর্ষ।
লম্বা লম্বা পা ফেলে এলো ওয়াশরুমের দিকে। পকেট থেকে মোবাইলটা বের করে ফের কল লাগায় রহমান খানকে। ওপাশ থেকে কলটা রিসিভ হওয়ার সাথে সাথেই সে বলল, তুমি এখানে আসবে নাকি আমি মিস্টার সোহাগকে খুন করে জেলে যাব? রহমান খান বিস্মিত হলেন, অবাক কণ্ঠে বললেন, খুন করবে কেন? আশ্চর্য! কি কি হয়েছে? শীর্ষ দাঁতে দাঁত চাপলো, চিবিয়ে চিবিয়ে বলল, কি হয়েছে তা তুমি এসে দেখে যাও। আমি আর এক মুহূর্ত এখানে এই সোহাগ নামক প্রাণীর সাথে থাকতে পারবো না। কিন্তু ডিলটা? তোমার ডিলের কথায় আগুন। তুমি এখানে আসলে আসো, আমি গেলাম। রহমান খান বুঝলেন অবস্থা গুরুতর। নিশ্চয়ই ওখানে কিছু একটা হয়েছে, নয়তো তার ছেলের এতটা খেপার কথা নয়। তিনি এখনো ত্রয়ীকে নিয়ে শপিং মলে পৌঁছাননি, কেবল গাড়িতে মাঝ রাস্তা পর্যন্ত এসেছিলেন। তার মধ্যেই তার ছেলের কল। রহমান খান গাড়ির জানালা থেকে বাইরের দিকে দৃষ্টি বোলালেন একবার, ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে বললেন, আসছে আমি। শীর্ষ স্বস্তি পেল একটু। কল কেটে কিছুটা সময় ওয়াশরুমে কাটিয়ে ফির এলো নয়ন এবং সোহাগের নিকট। ব্যস্ততা দেখিয়ে বলল, হঠাৎ একটা কাজ পড়ে গেছে আমার, এখনই যেতে হবে। কিন্তু ডিল? সোহাগকে কথাটা সম্পূর্ণ করতে না দিয়ে শীর্ষ বলল, বাবা আসছেন, ডিলের ব্যাপারে উনি কথা বলবেন আপনার সাথে। সোহাগ মন খারাপ করে ফেলল, মলিন কণ্ঠে বলল, কিন্তু তুমি থাকলে ভালো হতো। শীর্ষ দাঁতে দাঁত চাপল, বিড়বিড়িয়ে বলল, হ্যাঁ তো ভালো, আবার আমার পেট সইবে না, বদহজম হয়ে যাবে, তাই তো বাবাকে ডেকে আনছি। বিড়বিড়িয়ে বলায় কথাগুলো শুনল না সোহাগ। ভুরুকুচকে সে শুধালো, কিছু বলবে? কই না তো। যাই হোক, বাবা আসছেন, বাকি কথা উনি বলবেন আপনার সাথে। কথাটা বলে শীর্ষ একটু এগিয়ে গেল নয়নের দিকে, ফিসফিসিয়ে বলল, বাবাকে দেখে রাখিস নয়ন, এমনি হার্টের সমস্যা তার, এটাকে দেখে না আবার হার্ট অ্যাটাক করে বসে। নয়ন ওষ্ঠ ভাগ করল, বলতে চাইল কিছু একটা, কিন্তু সেই সুযোগ আর দিল না শীর্ষ। নিজের কথা শেষ হতেই সে হন্তদন্ত হয়ে ছুটে চলল যাওয়ার উদ্দেশ্যে। নয়ন অসহায় দৃষ্টিতে তাকালো তার গমন পথে, কান্দ কান্দ হয়ে বিড়বিড়িয়ে বলল, আমাকে দয়া করে একাকী ওর সাথে রেখে যাবেন না স্যার। ওর চোখের দিকে তাকালেই আমার হৃৎপিণ্ড থেকে জিত সব কেঁপে ওঠে। শীর্ষ রেস্টুরেন্টের বাইরে এসে কিছুটা সময় অপেক্ষা করতেই দেখা পেল রহমান খানের। ত্রয়ীকে নিয়ে এসে তিনি দাঁড়ালেন শীর্ষের মুখোমুখি, থমথমে কণ্ঠে বললেন, ওর সাথে যেন কোনো সমস্যা না হয়, যেমন তোমার সাথে পাঠাচ্ছি তেমন ভাবে বাড়িতে পৌঁছে দিও। কেন, তোমার কি মনে হয় শপিং মলে নিয়ে যাওয়ার নাম করে তোমার ভাইয়ের মেয়েকে আমি বিক্রি করে দেবো নাকি খেয়ে ফেলবো? রহমান খান কপাল কুঁচকালেন, বিরক্তি নিয়ে বললেন, আজে বাজে কথা রাখো, দেখে রেখো ওকে। কেন, তোমার ভাইয়ের মেয়ে বাচ্চা নাকি যে আমায় দেখে রাখতে হবে? রহমান খান এবার বিরক্ত হলেন বেজায়। এই ছেলের সবসময় একগুঁয়ে কথাবার্তা। কখনো যদি কোনো কথার একটু ভালোভাবে উত্তর দিত, তিনি আর কথা বাড়িয়ে সময় নষ্ট করলেন না, শুধু বললেন, ওর দিকে খেয়াল রাখো। এইটুকু বলে আর শিষ্যের কোনো তেরামার্কা জবাবের অপেক্ষা করলেন না তিনি। পা চালিয়ে ঢুকলেন রেস্টুরেন্টে। ভিতরে ঢুকেই বুঝতে পারলেন তার ছেলে কেন এখানে থাকতে চাইছিল না। মিস্টার সোহাগকে তিনি আগে সরাসরি দেখেননি কখনো। মোবাইলে অডিও কলে কথা হয়েছে বেশ কয়েকবার, আর দুইবার ভিডিও কনফারেন্সে দেখেছিলেন। অবশ্য তখনও তিনি বুঝেছিলেন ছেলেটি একটু মেয়েলি ধাঁচের, কিন্তু এতটা মেয়েলি ধাঁচের তা বোঝেননি। রহমান খান আর মাথা ঘামালেন না সোহাগকে নিয়ে, তার প্রয়োজন ব্যবসার। এর সাথে তো আর তিনি কোনো আত্মীয়তা করবেন না যে এর বেশভূষা, চালচলন, কথাবার্তায় তার সমস্যা হবে। তিনি এগিয়ে গিয়ে বসলেন সোহাগের মুখোমুখি, হাসি মুখে ব্যবসার বিভিন্ন দিক নিয়ে কথা বলতে শুরু করলেন। রহমান খান যেতেই শীর্ষ হাঁটা ধরল সম্মুখ পানে, যেতে যেতে বলল, চল বালির বস্তা, তোকে আগে কয়েকটা নতুন নতুন বালির বস্তা কিনে দিয়ে বিদায় করি, তারপর আমার আরো অনেক কাজ আছে।